নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন আলেকজান্ডার দুমার লেখা বিশ্ব সাহিত্যের কালজয়ী উপন্যাস দ্য ব্ল্যাক টিউলিপের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। বিয়ার্লি বদ্ধ মঞ্চের উপর রাজপুরুষ এসে জনতাকে দলিল পড়ে শোনাতে লাগলেন। কি অভিযোগ এই বন্দির বিরুদ্ধে, কি শাস্তি তাকে দিয়েছে ধর্মাধিকরণ। স্ট্যাড হোল্ডার উইলিয়ামে জয়! সহস্র কণ্ঠে গর্জন করে উঠল জনতা। একখানা উঁচু কাঠ পড়ে আছে মঞ্চের উপর। বিয়ার্লিকে তার উপর মাথা রেখে বসতে বলা হলো। বদ্ধ কাষ্ঠের উপর মাথা রেখে চারদিক দেখে নিচ্ছে বিয়ার্লি, আকাশের দিকে, জনতার মুন্ডগুলোর দিকে। মানুষ চোখে দেখছে রোজার মুখ এবং একটি ঘোর কৃষ্ণ টিউলিপ ফুল। সাই করে তরোয়াল বাতাস কেটে গেল, কিন্তু কই, তরবারি তো পড়ল না তার ঘাড়ে। নাকি পড়ে গিয়েছে, স্বয়ং মাথা কেটে নেমে গিয়েছে? বুঝতে পারছে না বিয়ার্লি। কিছু বুঝতে না পেরে সে আকাশের দিকে তাকালো। কই, আকাশের রং তো বদলায়নি। এ কেমন হলো? কে যেন তাকে কোমল হস্তে ধরে তুলল। রাজপুরুষ ঘোষণা করছেন, পরম করুণাময় স্ট্যাড হোল্ডার উইলিয়াম অপরাধীর তরুণ বয়সের কথা বিবেচনা করে প্রাণদণ্ড মকুব করেছেন তার। জনতা তখন স্ট্যাড হোল্ডারের পরম ভক্ত হয়ে উঠেছে। বন্দি নিহত হলেও তারা জয়ধ্বনি করত, বন্দি প্রাণ ভিক্ষা পাওয়াতেও জয়ধ্বনিই করল। সে জয়ধ্বনিতে যোগ দিতে পারল না একটি মাত্র লোক। সে হলো বক্সটেল। স্ট্যাড হোল্ডার উইলিয়ামের কাঁধের উপর যে মাথাটি আছে তা বয়সে নবীন হলেও রাজনীতিক জ্ঞানে প্রবীণ। ডেভিড ভ্রাতৃদ্বয়ের মৃত্যুর প্রয়োজন ছিল, তাই সারা ইউরোপে বিরাগভোজন হওয়ার আশঙ্কা মাথায় নিয়েও তিনি এভাবে কলকাঠি নেড়েছিলেন যে ডিউইডদের মৃত্যু অনিবার্যভাবেই সংগঠিত হয়েছিল। কিন্তু অখ্যাত অজ্ঞাত ভ্যান বিয়ার্লির মৃত্যু উইলিয়ামের প্রতিষ্ঠার পক্ষে আদৌ প্রয়োজন নয়। বরং এই মুহূর্তে তাকে ঘাতকের করে অর্পণ করলে নবীন স্ট্যাড হোল্ডারের শাসনার সূচনাই রক্তকলঙ্কিত বলে ধিকৃত হবে দেশে বিদেশে। এ ঝুঁকি নেওয়ার প্রয়োজন কি? তাই শেষ মুহূর্তে বেয়ার্লির মৃত্যুদণ্ড মকুব করলেন উইলিয়াম। কিন্তু চিঠির পরে যেমন পুনশ্চ থাকে ক্ষমার আদেশের শেষ ভাগে, তেমনি নতুন একটা আদেশ তিনি জুড়ে দিয়েছিলেন। সে আদেশ হলো এই যে বেয়ার্লিকে সারা জীবন বন্দি জীবন যাপন করতে হবে। তার অপরাধ নাকি প্রাণদণ্ড হবার মতো গুরুতর না হলেও একেবারে মুক্তি দেবার মতো হালকা নয়। এই নতুন দণ্ডের কথা শুনে বেয়ার্লি প্রথমটা খুবই মুষড়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো বুইটেনহফের বন্দি জীবনে একটা পরম সান্ত্বনা তার পক্ষে এই থাকবে যে রোজার সঙ্গে তার মাঝে মাঝে দেখা হবে এবং রোজা তার নির্দেশে টিউলিপ কোঁড়গুলোকে সুনিশ্চিতভাবেই কালো টিউলিপ ফুলে পরিণত করতে পারবে। মুক্তি যখন হলো না, বুইটেনহফই তার কাম্য বাসস্থান। কিন্তু তার সে সাধেও বাদ সাধলেন উইলিয়াম। হেগ হলো রাজধানী জায়গা, এখানকার খাওয়া খরচা বেশি। একটা বন্দিকে হেগ কারাগারে পুষতে যে খরচ হবে তার চেয়ে ঢের সস্তায় হল্যান্ডের অন্য যে কোনো কারাগারে পোষা যেতে পারে। এই কারণেই বুইটেনহফের অত বড় কারাগারে বন্দির সংখ্যা সবসময়ই কম রাখা হয়। আদেশ হলো লিভেস্টিন কারাদুর্গে পাঠিয়ে দেওয়া হোক ভ্যান বিয়ার্লিকে। বদ্ধভূমি থেকে সোজা লিভেস্টিনে চালান দেওয়া হলো তাকে। লিভেস্টিন ডার্ট শহরের খুব কাছেই, বলতে গেলে নিজের স্থানেই ফিরে এসেছে কর্নেলিয়াস। কিন্তু দুর্গটা একটা ছোট দ্বীপের উপর, ডার্টের সঙ্গে কিছুমাত্র যোগাযোগ নেই। তাছাড়া এখানকার মাটি অতি বিশ্রী, টিউলিপ চাষের উপযুক্ত নয়। আর টিউলিপ এখানে চাষ করবার সুযোগ কোথায়? রোজা নেই এখানে, কালো টিউলিপের কোঁড়ও নেই। এতদিনে জীবনে একটাই মাত্র আকর্ষণ ছিল ভ্যান বেয়ার্লির, কালো টিউলিপ। এখন আকর্ষণের সংখ্যা দাঁড়িয়েছে 2, কালো টিউলিপ এবং সুন্দরী রোজা। কখন কোনটা যে বেশি আকর্ষণ করে তাকে ঠিক বুঝে উঠতে পারে না সে। রোজাকে নিজের একটা খবর সে কেমন করে পাঠাবে? ভ্যান বেয়ার্লি ঘরখানি পেয়েছে ভালো, জানলাটি বেশ বড়, তা দিয়ে ডার্ট শহরের চিমনিগুলি স্পষ্ট দেখা যায়। ওইখানে তার বাড়ি আছে, টিউলিপের বাগান আছে, আছে তার স্নেহময়ী ধাত্রী সুর সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করা যায়, সে অবশ্য রোজার কাছে বেয়ার্লির খবর নিয়ে যেতে পারে। উইল লিখে জন ডিউইটের পেন্সিলটি মনের ভুলে নিজের পকেটেই ফেলেছিল বেয়ার্লি, সেটা আছে। আর শেষ দণ্ডাজ্ঞার একটা নকল তাকে দিয়েছেন রাজপুরুষেরা, তাতে আছে একটু বাড়তি কাগজ। চিঠি লিখবার উপায় তার আছে, কিন্তু চিঠি নিয়ে যাবে কে? জ্বালা দিয়ে ডটের দিকে তাকিয়ে আছে বন্দি। আকাশে উড়ে আসছে এক ঝাঁক পায়রা, ডটের দিক থেকেই আসছে। এসে লিভেস্টিনের প্রাকারে তারা বসল। নিজের মনে ভাবতে ভাবতে কর্নেলিয়াস স্থির করল, ওরা যখন ডটের পায়রা, ফিরেও যাবে ডটেই। ওদের সাহায্যে চিঠি পাঠানো যায় না সুকে? পায়রার দৌড়তে অনেক অসম্ভব ব্যাপার ঘটেছে অনেক সময়, ইতিহাস তার সাক্ষ্য দেবে। নিজের খাবারের খানিকটা অংশ সে জানলার বাইরে ছড়াতে আরম্ভ করল রোজ।
পায়রারা খেতে আসতে দ্বিধা করল না। ক্রমে পোষ মারল কয়েকটা। কর্নেলিয়াসের হাত দিয়ে নিয়ে খেতে শুরু করলো। প্রথমে একটা, তারপরে আরও একটা পায়রা সে ধরল এবং তাদের জন্য জানলার বাইরে বাসা তৈরি করে দিল হাওয়ায় উড়ে আসা পাতালতা দিয়ে। কয়েক মাস পরে ডিম হলো পায়রার। তখন কর্নেলিয়াস মা পায়রাটিকে উড়িয়ে দিল একদিন। তার পায়ে বেঁধে দিল ভাঁজ করা একখানা কাগজ। তাতে 3 খণ্ডে সংক্ষিপ্ত 3খানি চিঠি লেখা। প্রথম খণ্ড সুর কাছে, দ্বিতীয় খণ্ড রোজার কাছে, তৃতীয় খণ্ড যে কোনো মহোদয় লোকের উদ্দেশ্যে। সহৃদয় লোক যে কেউ এই চিঠি পাক, সে দয়া করে এটা পৌঁছে দেবে বেয়ার্লি ভবনের সুর কাছে। আর সু যদি এ চিঠি পায়, সে এটা পৌঁছে দেবে রোজার কাছে বুইটেনহফে। সকালবেলায় পায়রা উড়ে গেল, ফিরে এলো সন্ধেবেলায়। ফিরে না এসে তো উপায় নেই, তার ডিম রয়েছে যে বাসায়। পুরুষ পায়রা ডিমে তা দেবার জন্য বাসায় বসে আছে, তার জন্য খাবার এনে দিতে হবে তো। সন্ধেবেলা ফিরে এলো মা পায়রা। তাড়াতাড়ি তার পায়ে হাত দিয়ে দেখল বেয়ার্লি চিঠি যথাস্থানে বাঁধাই রয়েছে, পৌঁছায়নি সুর কাছে। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। প্রথম দিনেই তার চেষ্টা ফলবতী হবে এমন আশা সে করেনি। ধৈর্য তার আছে। পায়রা ধরে তাকে দিয়ে চিঠি পাঠাতে ঠিক 6 মাস কেটেছে বেয়ার্লির। আর 1 মাস যদি লাগে চিঠি যথাস্থানে পৌঁছাতে, সে নিজেকে ভাগ্যহীন মনে করবে না। দিনের পর দিন পায়রা উড়ে যায় আর ফিরে আসে, চিঠি পায়ে বাঁধাই আছে। ব্যতিক্রম ঘটল 16 দিন। বেয়ার্লির বুকের ভিতরটা দূর দূর করে উঠল। পায়রার পায়ে চিঠি আর বাঁধা নেই। তাহলে পেয়েছে কেউ না কেউ। হ্যাঁ, পেয়েছে সু নিজেই। কেমন করে, সেই কথাই বলা যাক। হেক থেকে ফিরে বক্সটেল কিছুদিন বাড়িতেই ছিল, অত্যন্ত মনমরা হয়ে। তারপর কাউকে কিছু না বলে একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ইদানিং চাকর মালির সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এনে সে দাঁড় করিয়েছিল। যাওয়ার সময় তার মাইনের টাকাও দিয়ে গেল না, তার খোরপোশের ব্যবস্থাও করে গেল না। পাওনা অর্থটার দাবিও ছাড়া যায় না। প্রভুর জিনিসপত্রের খবরদারির দায়িত্ব ঝেড়ে ফেলে দিতেও মন চায় না। মালিটা রয়েই গেল বক্সটেলের বাড়ি আঁকড়ে। নিজের সঞ্চয় সামান্য যা ছিল তাই ভেঙে ভেঙে খেলো কয়েক মাস। তা যখন ফুরিয়ে গেল, বক্সটেলের বাড়িতে পায়রা ছিল গুটি 30। রোজ একটা করে পায়রা রেঁধে খেতে লাগলো মালি। জীবনটা তো বাঁচাতে হবে তাকে। গুটি 15 যখন শেষ হয়ে গেল, তখন বাকি 15টার খেয়াল হলো যে তারা নির্বংশ হতে বসেছে। আত্মরক্ষার প্রয়োজনেই বক্সটেলের বাড়ি ছেড়ে তারা পাশের বাড়িতে গিয়ে বসল। সে বাড়ি বেয়ার্লির বাড়িতে এখন সু ছাড়া অন্য লোক নেই। কি হবে লোক রেখে? সু সব বিদায় করে দিয়েছে। মাইনেপত্র দিয়েই বিদায় করেছে, কারণ বেয়ার্লির প্রভূত অর্থের খানিকটা অংশ সংসার খরচের জন্য সুর হাতেই থাকতো সারাদিন। একক জীবনে মানুষ যে কোনো ভালোবাসা জীবন পেলে মরতে যায়। সুও ভালোবেসেই গ্রহণ করলো পায়রাগুলিতে। বক্সটেলের মালিক খুঁজতে খুঁজতে একদিন এসে হাজির। ঠাকুরুন, তুমি আমার পায়রা নিলে কি বলে? আমি রোজ একটা করে খাচ্ছিলাম ওদের, এখন তো না খেয়েই মরব। সুর দয়া হলো। পায়রার উপরেও বটে, মালির উপরেও বটে। ন্যায্য দামের উপরেও বেশ কিছু দিয়ে সে 15টি পায়রা কিনে নিল। তারপর একদিন সে গুনে দেখল পায়রার সংখ্যা 15 থেকে 14 নেমেছে। আরও কিছুকাল পরে সংখ্যা নামল 13তে। কি আর করবে সু? পায়রারা যদি নিমকহারাম হয়, ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া সে আর কি করতে পারে। হঠাৎ আবার একদিন সে দেখল পায়রা তো 13টা নয়, 14টা। তাহলে কি হারানো পায়রার একটা ফিরে এলো? সে পরখ করে দেখতে লাগলো প্রত্যেকটা পায়রাকে। কোন পায়রাটা এতদিন পলাতক ছিল চিনে রাখা দরকার। তাকে পাওয়া গেল বই কি। শুধু তাকেই নয়, তার পায়ে বাঁধা একখানা চিঠিও পাওয়া গেল। চিঠি পড়ে হাউ হাউ করে কাঁদল সু কিছুক্ষণ। তারপর একা একা শূন্য গৃহে পড়ে পড়ে অনেকক্ষণ ধরে ভাবল। পরদিন সে বাড়িতে তালা বন্ধ করে চলে গেল হেগ রাজধানীতে, বুইটেনহফে। কারাধ্যক্ষ গ্রাইফাসের মেয়ে রোজা। তার কাছে সুবুরির বড় দরকার। পায়রার দৌত্য কতখানি সফল হয়েছে বুঝবার তো উপায় নেই ভ্যান বেয়ার্লির। তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তা ধৈর্য তার আছে। চিঠি কার হাতে পড়ল? তৃতীয় ব্যক্তি কারো হাতে পড়েছে, এটাই সম্ভব। সেই তৃতীয় ব্যক্তি কি কষ্ট করে সুর কাছে নিয়ে যাবে তার চিঠি? সে যদি মন্দ লোক হয়, চিঠি ছিঁড়ে ফেলতে পারে, কিংবা নিষ্ঠুর যদি হয়, রাজপুরুষদের কাছে চিঠি নিয়ে দিতে পারে। লিভেস্টিন দুর্গ থেকেও বন্দিরা যে চিঠি চালাচালি করতে পারে, তারই প্রমাণ হিসাবে। তাহলে তো বেয়ার্লির ভাগ্যে আরও অনেক নির্যাতন ঘটবে। সন্দেহ দোলায় দুলতে দুলতে দিনের পর দিন এইভাবে কাটিয়ে দিচ্ছে বেয়ার্লি। এমন সময় একদিন সন্ধেবেলায় আকাশে তারাকড়া সবে একটি একটি করে ফুটে উঠছে। কর্নেলিয়াস যেন শুনতে পেল একটি মিষ্টি কণ্ঠস্বর সিঁড়ির উপরেই। সে কণ্ঠস্বর তার কানের ভিতর দিয়ে মরমে পশিল যেন। 2 হাতে বুক চেপে ধরে সে জানলার কাছে বসে পড়ল।
শুনছে, কান পেতে আছে। সেই কণ্ঠস্বর আবারও শোনা যায় কিনা। নিশ্চয়ই এ রোজার কণ্ঠস্বর না হয়ে যায় না। বেয়ালির ভুল হবার নয়, রোজার কণ্ঠস্বর তার ভুল হবার উপায় নেই। ভুল না হলেও সন্দেহ হওয়া স্বাভাবিক ছিল, যদি পায়রার দৌত্যের কথা সর্বক্ষণ তার স্মৃতিতে আগ্রহ না থাকত। সেই দৌত্যের সঙ্গে রোজার উপস্থিতিকে বেশ যুক্তিসিদ্ধভাবেই সংযুক্ত করা যায়। পায়রার পা থেকে চিঠি কেউ না কেউ খুলে নিয়েছে। তার কাছ থেকে সু যদি খবর পেয়ে থাকে, সেও নিশ্চয়ই রোজাকে জানিয়েছে চিঠির কথা। এবং রোজা যে ধরনের মেয়ে, তাতে খবর পেয়ে সে যে চুপ করে থাকবে না, এ বিশ্বাস কর্নেলিয়াসের খুবই আছে। জানলা থেকে সে উঠে দাঁড়ালো, আবারও কান পেতে শুনতে লাগলো, দরজার দিকে ঝুঁকে দাঁড়ালো একেবারে। ওই যে আবারও শোনা যায় সেই কণ্ঠস্বর, হেক কারাদুর্গে মর্মান্তিক নৈরাশ্যের মুহূর্তে যা তাকে দিয়েছিল মধুর আশ্বাস। কিন্তু আশা হতাশার দোলায় এভাবে দুলতে থাকা কি কষ্টের। রোজা এসেছে, তা ঠিক। হেক থেকে লিভেস্টিনে এসেছে। কি কৌশলে দুর্গের ভিতর সে প্রবেশ করেছে তা বুঝতে পারে না বেয়ার্লি। যেভাবেই করুক, বেয়ার্লির কক্ষ পর্যন্ত সে তার গতিবিধি প্রসারিত করতে পারবে কি? একবার আশায় উৎফুল্ল হয়ে ওঠে, পর মুহূর্তেই আশঙ্কার অভিভূত হয়ে পড়ে। নিজের সঙ্গে বোঝাপড়া করতে করতে এইভাবে ক্লান্ত হয়ে পড়েছে কর্নেলিয়াস। এমন সময় দরজার গায়ের ঘুলঘুলিটা খুলে গেল। আনন্দোজ্জ্বল একখানি সুন্দর মুখ ফুটে উঠল সেই ঘুলঘুলির গায়ে। একটু শীর্ণ কি তা হবে। গত 6 মাসের দুশ্চিন্তা আর বিচ্ছেদ যাতনা ছাপ রেখে গিয়েছে সে মুখে। তাতে যেন আরও সুন্দর হয়ে উঠেছে সে। গড়াদের উপর মুখ চেপে ধরে সে ডেকে উঠল, শুনছেন, শুনছেন, আমি এসেছি। কর্নেলিয়াস 2 বাহু উপরে তুলল, বুঝিবা ভগবানকে ধন্যবাদ দেওয়ার জন্য। তারপরই একটা উদ্দাম আনন্দের উচ্ছ্বাস তার কণ্ঠ থেকে বেরুল প্রিয় সম্ভাষণের আকারে। রোজা, রোজা তুমি? আস্তে আস্তে কথা বলুন, বাবা পিছনেই আছেন। তোমার বাবা? হ্যাঁ, সিঁড়ির ঠিক নিচেই। দুর্গাধ্যক্ষের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন, এক্ষুনি উঠবেন উপরে। দুর্গাধ্যক্ষের নির্দেশ? কথাটা খুলেই বলি, 2-4 কথার ভিতরে। আমাদের স্ট্যাড হোল্ডারের একটা খামার বাড়ি আছে লিডেন থেকে 3 মাইল দূরে। আমার মাসি ছিলেন স্ট্যাড হোল্ডারের ছেলেবেলায় তার ধাত্রী। বড় হয়ে উনি ধাত্রীকে এই খামার বাড়ির কর্ত্রী করে বসিয়ে রেখেছেন। আপনার চিঠি যখন পেলাম, মানে আপনার ধাইমা যখন আমাকে পড়ে শোনালেন, আমি তো পারি না পড়তে, আমি তক্ষুনি চলে গেলাম মাসির কাছে। সেইখানে চেপে বসে রইলাম স্ট্যাড হোল্ডারের খামার বাড়ি পরিদর্শনে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে উনি যান, তা শুনেছিলাম আমি। স্ট্যাড হোল্ডারের কাছে সামান্য একটি আর্জি পেশ করলাম আমি, আমার বাবাকে বুইটেনহফ থেকে লিভেস্টিনে বদলি করে দেওয়ার জন্য। বুড়ি ধাত্রীর বঞ্চির আর্জি তিনি উপেক্ষা করতে পারলেন না, মঞ্জুর করে দিলেন। অবশ্য আমার আসল মতলব যে কি সেটা জানলে উনি নিশ্চয়ই আমার কথায় কান দিতেন না। তাহলে তুমি পাকাপাকিভাবেই এখানে এসছো, দেখতেই পাচ্ছেন। রোজই তাহলে তোমাকে দেখতে পাবো? যত ঘন ঘন পারি আসবো। রোজা, রোজা, এই যে বাবা আসছেন বলে রোজা দ্রুত নেমে গেল। গ্রাইফাসের জানা ছিল না যে ভ্যান বেয়ারলি লিভেস্টিনে আছে। সে তো ওকে দেখেই বিরক্ত হলো। স্ট্যাড হোল্ডার ভুল করেছেন একটা, পণ্ডিত লোকদের বাঁচতে দিতে নেই। ডিউইটরা এখন কেমন দিব্যি শান্ত হয়ে আছে, তোমাকেও সেইভাবে শান্ত করে রাখার সুযোগ হয়েছিল। দয়া করতে গিয়ে সব মাটি করে বসলেন স্ট্যাড হোল্ডার। পণ্ডিত লোকদের উপর এত রাগ কেন তোমার? রাগ কেন? ওরা মদ খায় না, গোলমাল করে না, মাথা সবসময় সাফ রাখে ষড়যন্ত্র করবার জন্য। 10টা সৈনিক বন্দি কোনো বেগ দিতে পারে না, কিন্তু একটা পণ্ডিত বেগ হিমশিম খাইয়ে দেয়। কিন্তু তোমাকে আমি প্রথমেই সাবধান করে দিচ্ছি, আমার সঙ্গে চালাকি খেলতে যেও না। আমি এখানকার কারাধ্যক্ষ হয়ে এসেছি, আমি চোখা নজর রাখবো তোমার উপর। কথা বলতে বলতে গ্রাইফাস জানলার কাছে গিয়ে দাঁড়ালো, আর তার অপরিচিত কর্কশ কণ্ঠস্বর শুনে পায়রা দুটো ঝটপট করে উড়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। গ্রাইফাস চমকে উঠল, এ আবার কি? আমার পায়রা, বলল কর্নেলিয়াস। তোমার পায়রা? কয়েদিরা আবার নিজেরা কিছু পায়রা পোষে নাকি? বেশ, আমার নিজের না হয় না হলো, ভগবানের দয়ায় ওরা এসেছে আমার কাছে, আনন্দ দিয়েছে যথেষ্ট। এইবার ওরা আনন্দ দেবে আমাকে, ওদের পাকিয়ে খেয়ে নেব ওদের। পায়রার মাংস খেতে ভালোই, আগে ধরো তো, কালই ধরবো, দেখে নিও। দরজায় তালা বন্ধ করে গ্রাইফাস সে স্থান ত্যাগ করল। আর তক্ষুনি কর্নেলিয়াস জানলার বাইরে হাত চালিয়ে দিয়ে পায়রার বাসাটা একেবারে ভেঙে ফেলল। গ্রাইফাসের উদরে যাওয়ার চেয়ে ওরা ডট শহরে ফিরে যাক,
সেখানে ওদের নিরাপদ আশ্রয় আছে বেয়াল্লিরই বাড়িতে। আর এখানে ওদের যে কাজ করবার ছিল তা তো আশাতীতভাবে সুসম্পন্ন করেছে ওরা। গ্রাইফাস বর্বর, গ্রাইফাস অকারণ যন্ত্রণা দেয় বন্দীদের, দিয়ে আনন্দ পায় সে। এই অবস্থায় এমন লোক লিভেস্ট্রিনের কর্তা হয়ে আসাতে কর্নেলিয়াস বিরক্তই হতো, যদি না, হ্যাঁ, যদি না ওর বদলির উপলক্ষ করেই রোজাকে ভগবান ফিরিয়ে দিতেন কর্নেলিয়াসের কাছে। রোজা অর্থাৎ সান্ত্বনা, আশা, কালো টিউলিপ। লিভেস্ট্রিনের দুর্গচূড়ায় রাত 9টা বাজল ঢং ঢং করে, আর তক্ষুনি সিঁড়িতে শোনা গেল একটি হালকা পায়ের শব্দ, পোশাকের খসখস, আলোর ঝিলেমিলি। গড়ার দেওয়া ঘুলঘুলির দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে কর্নেলিয়াস। ঘুলঘুলির বাইরের আবরণ খুলে গেল। সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, এসেছি আমি। রোজা, রোজা দেখে খুশি হয়েছেন আমাকে? তাও জিজ্ঞেস করতে হয়, কিন্তু এত রাত্রে উপরে উঠলে কি করে? বলো, কি করে উঠলে? বাহ, রাত্রির খাওয়ার মদটা একটু বেশি টানেন বাবা, ফলে হুঁশ বড় একটা থাকে না। আগে আগে আমি মদ বেশি খেতে দিতাম না, আজকাল আর বাধা দিই না। বেহুশ হয়ে পড়তে দেখলেই শুইয়ে দিই। তুমি আবার একথা তার কাছে তুলে বসো না কোনো দিন, তাহলে বাবা সাবধান হয়ে যাবেন। আমার আর রাত্রে দেখা করা হবে না। আমি যদি রাত্রে কোনো দিন সে কথা না তুলি, তুমি রোজ রাত্রে আসতে পারবে এই সময়? রোজ এই সময় 1 ঘন্টা কথা কইতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ রোজা। নির্জন কারার অভাগা বন্দির কাছে এ সৌভাগ্য কল্পনাতীত মনে হয়। রোজা বলল, তোমার ফুলের কোর এনেছি যে। আনন্দে নৃত্য করে ওঠে কর্নেলিয়াসের অন্তর। এ যাবৎ সে জিজ্ঞাসা করবার সাহসই পায়নি যে তার সাধনার ধন রোজা সযত্নে রক্ষা করেছে কিনা। রেখেছ তাহলে, নষ্ট হতে দাওনি? তোমার প্রিয় জিনিস আমাকে রাখতে দিয়েছ কাছে, আমি তা নষ্ট করব? রাখতে দিইনি, তোমাকে একেবারে দিয়ে দিয়েছি। এ জিনিস তোমার। না, তোমার যদি মৃত্যু হতো তাহলে আমার হতো অবশ্যই, কিন্তু ভাগ্য ভালো তুমি বেঁচে আছো। মহারাজার কত না মঙ্গল কামনা করেছি আমি এজন্য। যখনই বুঝতে পারলাম যে ওর অন্তরে দয়া আছে, তখনই আমি স্থির করেছিলাম যে ওর সঙ্গে লিডনে দেখা করে বাবার বদলি চেয়ে নেব লিভেস্ট্রিনে। তবে ভয়ও যে করছিল না তা নয়, তারই জন্য দেরি করেছি এতদিন। কিন্তু তোমার ধাইমার কাছে চিঠি পেলাম যখন, তখন আর দ্বিধা করলাম না। আমার চিঠি পাওয়ার আগেই তুমি আসতে চাইছিলে আমার কাছে। কৃতজ্ঞতার উচ্ছ্বাসে কথা জড়িয়ে যায় কর্নেলিয়াসের। চাইনি, তবে চিঠিখানা পেয়ে আনন্দের চেয়ে সেদিন আমার দুঃখ হয়েছিল বেশি। সে কি, কেন? আমি পড়তে পারি না বলে। চিঠি এর আগেও শত শত পেয়েছি, কিন্তু পেয়েই আগুন জ্বালিয়ে দিয়েছি তার দিয়ে। পড়বার কথা মনেও হয়নি কোনো দিন। আর তোমার চিঠি যখন পেলাম, কী যে দুঃখ! ধাইমাকে দিয়ে পড়িয়ে নিতে হলো। চিঠি আগেও পেয়েছো? শত শত? কারা এত চিঠি লিখত গো? কারা? বুইটনহফের পাশ দিয়ে যত ছাত্র বিশ্ববিদ্যালয়ে যায়, বুইটনহফের সামনে দাঁড়িয়ে যত সেনানীরা প্যারেড করে, পথ চলতে চলতে যত কেরানি আর দোকানিরা বুইটনহফের জানলায় আমায় দেখে। কর্নেলিয়াস হেসে ফেলল। সব পুড়িয়ে ফেলতে? ভিতরে কি লেখা আছে না জেনেই? জানতে বাকি আছে নাকি? প্রথম প্রথম কোনো বান্ধবীকে দিয়ে পড়িয়ে নিতাম, তখন কি হাসাহাসি হতো তাতে আমাতে। কিন্তু পরে যেদিন যেদিন একটা ঘটনা ঘটল, তারপর থেকে আর চিঠি পড়িয়ে নেবার প্রবৃত্তি হতো না। পেলেই ফেলে দিতাম আগুনে। একটা ঘটনা ঘটল। কি ঘটনা রোজা? রোজা উত্তর করতে পারল না। লজ্জায় লাল হয়ে সে চোখ নামালো। তারপর রোজা ছুটে পালিয়ে গেল। টিউলিপের কোড ফিরিয়ে দেবার কথা আর মনে রাখল না তোর। কি ঘটনা তা কর্নেলিয়াসের বুঝতে বাকি নেই। ঘটনাটি হলো কর্নেলিয়াস এবং রোজাতে প্রথম দৃষ্টি বিনিময়। কিন্তু দেখা রোজই হতে লাগলো, নির্দিষ্ট সময়ে। রাত্রি 9টা যেই বাজতে শুরু করে লিভেস্ট্রিনের দুর্গাচূড়োয়, কর্নেলিয়াস এসে দাঁড়ায়। আর 9টার বাজনা শেষ হওয়ার আগেই রোজা এসে দাঁড়ায় জানলার ওপাশে। কত কী যে কথা! তার মধ্যে প্রয়োজনীয় কথা মাত্র 2টি। একটি হলো এই যে দুর্গের ভিতরে যে একফালি সবজির বাগান আছে কারাধ্যক্ষের ব্যবহারের জন্য, সেইখানে টিউলিপের কোর বসাবে রোজা, অতি গোপনে। এজন্য বাগান থেকে 1 মুঠি মাটি কর্নেলিয়াসকে এনে দিল রোজা। কর্নেলিয়াস পরীক্ষা করে বুঝল এ মাটির সঙ্গে কয়েকটি সার মেশালে টিউলিপের চাষ এতে চলতে পারবে। রোজা ধীরে ধীরে একটি একটি করে সেসব সার আনতে লাগলো বাইরে থেকে, মেশাতে লাগলো বাগানের মাটিতে। কুর বসাবার সময় এখনো হয়নি, ততদিনে মাটিটা তৈরি হোক। দ্বিতীয় প্রয়োজনীয় কথা হলো রোজাকে লেখাপড়া শিখতে হবে। রোজ সন্ধ্যায় 1 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। ওটা গল্পগুজবে নষ্ট না করা যায় যদি,
কতদিন লাগবে কাজ চলা মতো লেখাপড়া শিখতে? কর্নেলিয়াস পড়াবে, রোজা পড়বে। একটা মোমবাতি জ্বলবে জানলার ওপর, সেই জানলার এধারে শিক্ষক, ওধারে ছাত্রী। রোজা দুটি কাজেই পরিপূর্ণ মনোযোগ দিয়েছে। একদিন রোজা এলো একটু দেরি করে। কর্নেলিয়াস কারণ জিজ্ঞেস করতেই মহা বিরক্তভাবে সে উত্তর দিল, আর বলো কেন, এখানেও এক উৎপাত জুটেছে। উৎপাত? বুইটেনহফে যে ধরনের উৎপাত হতো, তবে তখন ছিল উড়ো চিঠি। এবারে সশরীরে হাজির হয়েছে একজন, সকাল বিকেল এসে হত্যে দিচ্ছে। বাবাকে বশ করেছে বিনা পয়সায় মদ খাইয়ে। যখনই আসবে একটি ভরা বোতল বগলে আছেই। সে কি দুর্গের ভিতর সে আসতে পায়? কেন পাবে না? কারাধ্যক্ষের বন্ধুবান্ধব কি তার সঙ্গে দেখা করতে আসবে না? ছাড়পত্র করে দিয়েছে বাবা, নিচের ঘরে সে অবাধে আসে যায়। অবশ্য সিঁড়ি বেয়ে ওপরে উঠবার অনুমতি নেই। কি বলে লোকটা? কি আর বলবে? বাবাকে হয়তো খোলাখুলি কিছু বলেও থাকতে পারে। আমাকে শুধু আকারে ইঙ্গিতে মনের কথা জানাচ্ছে। কর্নেলিয়াসের মনে প্রথম জাগলো ঈর্ষা। কীরকম দেখতে? বয়স কত? কথাবার্তা কেমন? পর পর প্রশ্ন তার। রোজা হেসে ফেলল। দেখতে বিশ্রী, ঢ্যাঙা, রোগা। বয়স তোমার চেয়ে ঢের বেশি। কথাবার্তা একান্ত মামুলি। তোমার ভয় পাবার মতো লোক সে নয়। আমি বলছি, আমার বড় অসুবিধা হচ্ছে। ফিঙের মতো একটা লোক যদি সর্বদা পিছনে লেগে থাকে। এই দেখো না, এতক্ষণ তাকে ঝেড়ে ফেলতে পারিনি বলেই আমার পড়তে আসতে দেরি হলো। শুধু যেন পড়তেই আসে রোজা কর্নেলিয়াসের কাছে, এমনি কথার ভাবখানা। কি নাম লোকটার? জিজ্ঞাসা করে কর্নেলিয়াস। জেকব। আগে তোমার বাবার সঙ্গে পরিচয় ছিল নাকি? মনে তো পড়ে না। যদিও প্রথম যেদিন এখানে এলো আমার কেমন মনে হয়েছিল ওকে আগেও দেখেছি। কিছুতেই মনে করতে পারিনি কোথায় দেখেছি। এরপর জেকবের কথা প্রতিদিনই ওঠে। হয় রোজাই তোলে, নয়তো তোলে কর্নেলিয়াস। বাড়াবাড়ি করে তুলছে লোকটা। রোজার উপর তীক্ষ্ণ নজর রাখে সর্বদা। রোজা যদি বাগানে গেল, সেও আড়াল থেকে অনুসরণ করবে। এই আড়াল খোঁজা জিনিসটাই বেশি বিরক্তিকর। বাগানে? সন্দিগ্ধভাবে প্রশ্ন করে কর্নেলিয়াস। সন্ধ্যের পরেই তো আমাকে বাগানের কাজ করতে বলেছো তুমি, যাতে মাটি তৈরির করার কাজ অন্য কারো চোখে না পড়ে। ও তোমার সঙ্গে যায় নাকি? আমি তো সন্দেহ করি যে যায়। গাছের আড়ালে ওর পায়ের শব্দ প্রায় রোজই শুনতে পাই। আড়ালে দাঁড়িয়ে কি করে? দেখে শুধু। তাছাড়া আর কি। কিন্তু প্রকাশ্যে যাকে ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে, তাকে আড়াল থেকে 5 মিনিটের জন্য দেখে কি লাভ বলতে পারো? তাও আবছা অন্ধকারে। কর্নেলিয়াস ভাবল। অনেকক্ষণ ভেবে ভেবে তারপর বলল, ও বোধহয় তোমাকে দেখতে যায় না বাগানে, যায় তোমার বাগানের কাজ দেখতে। বাগানের কাজ দেখতে? রোজা অবাক। তোমাকে বলেছি তো, কালো টিউলিপের উৎপাদনে যে প্রথম সাফল্য লাভ করবে সে লক্ষ গিল্ডার পুরস্কার পাবে। কাজে এই ব্যাপারটার উপর অনুসন্ধিৎসা আছে অনেকের। যদি কোনো সাধু লোক কোনো ক্রমে জানতে পারে যে রোজা গ্রাইফাসের কাছে এমন 3টি কৌড় আছে যা মাটিতে পুঁতলেই কালো টিউলিপ জন্মাবে, তবে সে রোজার বাগানের প্রতি আকৃষ্ট হবে। এটা কি আশ্চর্য কিছু? রোজা ভয় পেয়ে গেল। তুমি বলতে চাও যে টিউলিপ ফুটলেই সে চুরি করে নিয়ে যাবে? ফুটবার আগেই কোড় মাটিতে বসালেই ও চুরি করবে সেই কোড়, নিয়ে নিজের বাগানে বসাবে। সাধনার ঝামেলা না পুইয়ে সিদ্ধির অধিকারী হবে। পুরস্কার আদায় করবে লক্ষ গিল্ডার। রোজার মুখ দিয়ে কথা ফোটে না আর। কর্নেলিয়াসই তাকে সাহস দেয়, অত ঘাবড়ানোর কিছু নেই। তুমি এক কাজ করো, চোরের সঙ্গে চাতুরি খেলো। মাটি তো যেমন যেমন বলেছিলাম তৈরি হয়েছে? নিশ্চয়ই 2-1 দিনের ভিতর তো কোড় বসাবার কথা। কাল তুমি বাগানে গিয়ে এমন একটা ভাব দেখাও যেন কোড় বসাচ্ছ মাটিতে। তারপর সরে এসে কোনো একটা ঝোপঝাড়ের আড়ালে দাঁড়াও। মনোযোগ দিয়ে দেখো যে কপ কী করে। আমার তো মনে হয় ও ছুটে গিয়ে মাটির ভিতর হাতড়াবে কোড় তুলে নেবার জন্য। আর তা যদি হাতড়ায়, তুমি নিশ্চিত হতে পারো যে ওর লক্ষ্য তুমি নও, তোমার টিউলিপ। পরের রাত্রে রোজা যখন এলো তখন সে রীতিমতো উত্তেজিত। সমস্যার সমাধান হয়েছে। লোকটা টিউলিপ চোরই বটে। রোজার পিছনে পিছনে সে যে ছায়ার মতো ঘোরে, তার কারণ রোজা নয়, এটা বুঝতে পারা গিয়েছে। কর্নেলিয়াস ভ্রু কুঞ্চিত করে বললেন, সব আগাগোড়া খুলে বলো। রোজা বলতে লাগলো, ঠিক যেমন যেমন তুমি শিখিয়ে দিয়েছিলে আমি সেই রকমই করেছি। জেকবকে দেখিয়ে দেখিয়েই বাগানের দিকে চলে গেলাম। রাত তখন 8টা। বাবা নেশার ঘুটে ঢুলে পড়েছেন যেমন রোজই পড়েন। আমি বেরুলাম। জেকব তাকিয়ে তাকিয়ে দেখল। বাগানে গিয়ে কেয়ারি ঝুড়ো মাটির ধারে হাঁটু পেরে বসলাম। আকাশের কোন কোণে চাঁদ উঠেছে দেখা গেল না, কিন্তু জ্যোৎস্নার আভা
এসে মসৃণভাবে ছড়িয়ে পড়েছে আমার আশেপাশে। চোখ না তুলেও আমি বেশ বুঝতে পারলাম অদূরের হাসনা ঝোপের আড়ালে কুঁজো হয়ে দাঁড়িয়ে বাঘের মতো জ্বলন্ত চোখে জেকব আমার প্রত্যেকটি কাজ লক্ষ্য করে যাচ্ছে। আমি যেন জামার ভিতরে হাত দিলাম, যেন হাতের মুঠোয় কোনো একটা পদার্থ বার করে নিয়ে এলাম সেখান থেকে, যেন হাতের মুঠি খুলে সতৃষ্ণ চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। তারপর বাঁ হাত দিয়ে আলগা মাটি গভীরভাবে খুঁড়ে একটি গর্ত করে ফেললাম। তারপর আমি যেন কল্পিত কোটটি সেই গর্তে সযত্নে বসিয়ে ধীরে ধীরে মাটি চাপা দিলাম তার উপরে। তারপর আমি যেন চলেই যাচ্ছি। এইভাবে বাড়ির দিকে ফিরলাম খানিকটা, কিন্তু বেশি দূর নয়। অন্য একটা ঝাড়ালো ফুল গাছের পিছনে বসে পড়ে আমি সেই কেয়ারির দিকে ফিরে তাকালাম। যা ভেবেছিলাম তাই। হাসনা ঝাড়ের পিছন থেকে জেকব বেরিয়ে এসেছে পা টিপে টিপে। চারিদিকে সাবধানে চাইতে চাইতে এগিয়ে এসেছে ঠিক সেইখানটিতে যেখানে আমি কোর বসাবার মুখ অভিনয় করে এলাম এইমাত্র, যেখানটিতে আমি বসেছিলাম 2 মিনিট আগে। হতবাগা সেইখানেই ঝাপটে বসলো, হাত দিয়ে আলগা মাটি খুঁড়ে তুলতে লাগলো যেখানে কোর পাওয়ার কথা। তারপর কি ব্যস্ততা তার! খুঁড়ে আরও খুঁড়ে, গভীর করে খুঁড়ে, ডাইনে খুঁড়ে, বাঁয়ে খুঁড়ে 3-4 ফুট মাটি সে খুঁড়ে ফেলল। তার মুখটা ভালো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বাঁ হাত দিয়ে সে যে ঘন ঘন কপালের ঘাম মুছছে তা আমার দৃষ্টি এড়ালো না। হতভাগা চোর যখন নিশ্চিতভাবে বুঝতে পারল যে মাটিতে কোর নেই, তখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে চলে যেতে প্রস্তুত হলো। কিন্তু তক্ষুনি আবার ফিরে এসে মাটিটা সমান করে দেবার জন্য বসে পড়ল। আমি ততক্ষণ বাড়ির দরজায় পৌঁছে গেছি। কিছুক্ষণ চুপ করে থেকে কর্নেলিয়াস বলল, দেখলে তো? দেখলাম বই কি। আমাদের কাছে যে কালো টিউলিপের কোর আছে তাও জেনেছে, যেভাবে হোক জেনেছে অনেক আগেই। তুমি বুইটনহফে থাকতেই। বুইটনহফ থাকতো? অবাক হয়ে যায় কর্নেলিয়াস। কাল বলিনি। লোকটাকে দেখেই আমার মনে হয়েছিল চেনা লোক বলে। কাল কিছুতেই মনে করতে পারিনি। আজ ওকে কেয়ারির ধারে বসে থাকতে দেখে হঠাৎ কি জানি কেমন করে যেন খেয়াল হলো, তুমি বুইটনহফে বন্দি হয়ে এলে যেদিন, এই লোকই বাবার কাছে এসেছিল কয়েকবার তোমার খোঁজ খবর নেবার জন্য। তখনও কি নাম বলেছিল আমার মনে নেই, কিন্তু সে নাম যে জেকব নয় তা আমি নিশ্চয়ই বলতে পারি। এবার এসেছে জেকব নাম নিয়ে। নিশ্চয়ই সেবারকার নাম বা এবারকার নাম কোনোটাই ওর আসল নাম নয়। নিশ্চয়ই নয়। সেবারও এসে বলেছিল তোমার বিশেষ বন্ধুও। এবার কিন্তু এসে অবধি তোমার নাম একবারও মুখে আনেনি। কাজেই তোমার বন্ধু যেও নয় তা দিব্যি গেলে বলা যায়। তোমায় তো আগেই বলেছি বন্ধু আমার কেউ নেই। বন্ধু না, আপনজনও না, একমাত্র সু ছাড়া। এ লোকটা কোনো অসাধু ভাগ্যান্বেষী। আমার টিউলিপ চর্চার কথা কিভাবে জানলো তা বুঝতে পারছি না, কিন্তু জেনেছে ঠিকই। কালো টিউলিপ আবিষ্কারের পথে আমি যে অনেক দূর এগিয়ে গিয়েছি তাও নিশ্চিতভাবেই জেনেছে। তাই ও এমন মরিয়া হয়ে উঠেছে। লক্ষ গিল্ডার পুরস্কার তো সামান্য কথা নয়। এখন আমাদের কর্তব্য কি তাই ভাবো। ঘরের ভিতর দুশমন, আমার খুবই ভয় করছে। কর্নেলিয়াস বলল, ভয়ের কারণ 16 আনাই আছে, কিন্তু তবু ভয় পেলে চলবে না। শোনো, বাগানে কোর বসিয়ে দরকার নেই, বসালেই চুরি যাবে। তার চেয়ে রোজা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, একটা মাটির পাত্রে আমরা এই ঘরে কোর বসাবো? এই ঘরে? বাবা রয়েছে না? ছোট পাত্র, আমার বিছানার আড়ালে লুকিয়ে রাখবো কোনো রকমে। একটা মেটে হাড়ির নিচের অংশটুকু আমাকে এনে দিও। আর তোমার বাগানের মাটি, যে মাটি সার মিশিয়ে মিশিয়ে অনেক যত্নে তুমি তৈরি করেছো, এক এক মুঠি করে আনতে হবে। তা নইলে বেশি মাটি একেবারে ওপরে নিয়ে আসতে দেখলে তোমার বাবার সন্দেহ হবে। কর্নেলিয়াসের ইচ্ছা রোজার কাছে বাইবেলের বাণী। রোজা সন্ধ্যের পরে বাগানে যায়, জেকব যথারীতি অনুসরণ করে। কোর একদিন পুঁতবেই রোজা, তাতে সন্দেহ নেই জেকবের, কারণ সে নিজে টিউলিপ চাষি। কোর থেকে ফুল ফোটাতে হলে সে কোর এখন 2-4 দিনের ভিতরেই মাটিতে বসাতে হবে, তা নইলে এবছর আর ফুটবে না ফুল। জেকব পিছনে আছে জেনেও জানে না রোজা। সে বাগানে গিয়ে এটাতে হাত দেয়, ওটাতে হাত দেয়, উঠে আসে। আসার সময় যে মুঠি ভরে মাটি নিয়ে আসে, অন্ধকারে তার ঠাহর করতে পারে না জেকব। কয়েকদিন কেটে গেল কোর বসাবার যত সামান্য মাটি কর্নেলিয়াসের কয়েদখানায় তুলে আনতে। তারপর একটা ভাঙা জলপাত্রের তলায় অগভীর অংশটাতে সেই মাটি ছড়িয়ে তার ভিতর ভগবানের নাম করে প্রথম কোরটি বসিয়ে দিল কর্নেলিয়াস। কাগজে মোড়া 3টি কোর ছিল এতদিন রোজার বুকের আশ্রয়ে, এখন রইল 2টি। সাবধানতার শেষ নেই, যত্নের নেই সীমা। রাতে জানলায় বসানো হয়েছে ফুলের টবটি। টব ছাড়া আর কী বা তাকে বলা যাবে।
দিনের বেলায় অল্প রোদ্দুরে দেওয়া হয়, কেবল সেই সময়টি ছাড়া যখন গ্রাইফাস আসে টহল দিতে, তখন ওকে বিছানার আড়ালে গোপন করে রাখতে হয়। দিনে বেশি রোদ্দুরে বা রাতে বেশি ঠান্ডায় রাখা হয় না টব, কোরের ক্ষতি হতে পারে তাতে। মাঝে মাঝে গোড়ার মাটি আলগা করে সাবধানে কর্নেলিয়াস কোড়ের পরিণতি লক্ষ্য করে। এই যে একটু ফুলে উঠেছে, এই যে অঙ্কুর বেরুবার উপক্রম হয়েছে, এই যে কোটটার ভিতর থেকে ঘোর কালো আভা ফুটে বেরুচ্ছে যেন, দেখে আর আনন্দে উচ্ছ্বসিত হয় কর্নেলিয়াস। আর রাত্রে রোজার কাছে তার নবনব আবিষ্কারের কথা সানন্দে ঘোষণা করে। জেকব এদিকে ব্যাপারখানা বুঝতে পারছে না। আর জেকব জেকব করে লাভই বাকি। এ লোক যে পরম অধ্যাবসায়ী টিউলিপ প্রেমিক বক্সটেল, তার কে না বুঝতে পেরেছে। বক্সটেল কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা। কর্নেলিয়াস কি ভয় পেয়ে টিউলিপ ফোটাবার কল্পনাই ত্যাগ করলো? তাহলে তো বক্সটেলের সর্বনাশ। কারণ ফুল ফুটলে তা যে বক্সটেলের ভোগেই লাগবে, এতে বক্সটেলের নিজে তিলমাত্র সন্দেহ নেই। একজন কয়েদি, আরেকজন একটা সংসার অনভিজ্ঞা বোকা মেয়ে, এদের মুখের গ্রাস কেড়ে নেওয়া বক্সটেলের মতো ঝুনো বেপরোয়া লোকের পক্ষে কি বড় একটা শক্ত কথা। তার সন্দেহ হলো যে কর্নেলিয়াস নিজের নির্জন কারাকক্ষেই বুঝিবা কোনো রকমে কায়দা করে কোর বসিয়েছে। কয়েদিদের ফিকিরের অন্ত নেই। তা গ্রাইফাস নানা গল্পের সাহায্যে তাকে ভালো করেই বুঝিয়ে দিয়েছে। জেকব নিচে তো উঠতে পারবে না উপরতলায়, সে অনুমতি গ্রাইফাস তাকে দেবে না কোনো মতেই। যতই মদ খাক, কর্তব্য নিষ্ঠায় সে অটল। গ্রাইফাসকে দিয়েই কাজ উদ্ধার করার চেষ্টা করলে কেমন হয়? যদি কোর বসিয়ে থাকে কর্নেলিয়াস, তবেই বসিয়েছে নিশ্চয়ই। টপটা সে গোপন করেই রাখবার চেষ্টা করবে, তাতে সন্দেহ নেই। কিন্তু খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। আর পাওয়া যদি যায়, গ্রাইফাস অবশ্যই তা কেড়ে নিয়ে আসবে বন্ধু জেকবকে দেখাবার জন্য। জেকব শুধু গ্রাইফাসের অগোচরে টবের মাটির ভিতর হাত ঢুকিয়ে দেবে আর কোটটি তুলে নেবে। মতলব ঠিক করে সে গ্রাইফাসকে জপাতে বসল। কয়েদিদের চক্রান্ত ষড়যন্ত্রের কথা তুলল সন্ধ্যভজনের আসরে। তারপর গম্ভীরভাবে বলল, তোমার ওই ভ্যান বেয়ারলি বা কবে কি করে বসে দেখো। কি করবে? চমকে ওঠো গ্রাইফাস। কি বা না করতে পারে? তুমিই তো বলেছিলে সে ঘরে বসে আকাশের পায়রা টেনে এনেছিল নিজের কাছে। এ তো ইন্দ্রজাল ছাড়া কিছু নয়। আমার তো মনে হয় ওর ঘর খুঁজলেই কোনো না কোনো ষড়যন্ত্রের নিশানা মিলবে। ওরকম লিখিয়ে পড়িয়ে লোক সারা জীবন তোমার কয়েদ খাটবে মুখ গুজে, এমনটা যদি তুমি আশা করে থাকো, ভুল করেছ। গ্রাইফাস মনে মনে স্বীকার করল, ভুল সে সত্যিই করেছে। যেরকম কড়া তদারকি করা উচিত ছিল কর্নেলিয়াসের উপরে, তা সে করেনি। ভুল সে শুধরে নেবে সংকল্প করল। কালই সকালবেলায় যখন রোদে বেরুবার পালা, তখন সঙ্গে সহকারীদের দুই একজনকে আজ ডাকলো গ্রাইফাস। অন্যদিন সে একাই যায়। সারা কারাগার ঘুরে তারপর সে কর্নেলিয়াসের কুঠরিতে উঠল। প্রথমেই এসে টান দিল বিছানা ধরে, কারণ কোনো কিছু লুকোবার জায়গা ওর আড়ালেই হতে পারে। এক টানেই বামাল বেরিয়ে পড়ল। বিশেষ কিছু নয় অবশ্য। একটা মেটে হাঁড়ি নিচের অংশটা ভেঙে নিয়ে মাটি দিয়ে তা অর্ধেক ভর্তি করা হয়েছে। ওতে জল দেওয়া হয় মাঝে মাঝে। মাটির চেহারা দেখলেই তা বোঝা যায়। বিশেষ কিছু নয়, তবু বেআইনি ব্যাপার তো। কয়েদির ঘরে মাটি ভরা হাঁড়ি থাকবার কথা নয়। সে বজ্রকঠোর স্বরে বলল, এটা কি? বলি, এটা কি? হ্যাঁ, এটা কি ব্যাপার? গ্রাইফাস বিছানা টেনে ফেলে টব বার করবার সঙ্গে সঙ্গেই কর্নেলিয়াস চোখে সর্ষে ফুল দেখছে। এ আবার কি দুর্দৈব! গ্রাইফাস লোকটা যেরকম বর্বর, তাতে টিউলিপের কোড়ে রাজ বুঝি অকাল মৃত্যু হয়। কর্নেলিয়াসের সম্মুখে যেন আসন্ন সর্বনাশ। মনের অবস্থা তার ঠিক সেই রকম, যেরকমটা হয়েছিল কয়েক মাস আগে বুইটনহফের চত্বরে বদ্ধ মঞ্চের উপর শুয়ে কাঁধের উপর তলোয়ারের আঘাত প্রতি মুহূর্তে প্রত্যাশা করতে করতে। এর ভেতর কি আছে? কি আছে এতে শুনি? এই বলে মাটিটা আঙুল দিয়ে উল্টাতে গেল গ্রাইফাস। আহা, হাত দিও না ওতে, দোহাই তোমার, হাত দিও না ওতে, বলে ব্যাকুলভাবে গ্রাইফাসের হাত চেপে ধরল কর্নেলিয়াস। হাত দেব না? খুব তো আবদার। এ আবার কোন ইন্দ্রজাল শুনি? সেলারে পায়রা ধরেছিলে, এবার কি ধরবে? কিসের তোর জোরে? শুধু শুধু মাটিতে জল দেয় না কেউ, কিছু একটা এতে আছেই আছে। কর্নেলিয়াসের হাত ছুঁড়ে ফেলে দিয়ে গ্রাইফাস আবার মালটি উল্টাতে লাগলো। কর্নেলিয়াস চোখে রক্ত দেখছে তখন। গেল বুঝি তার কালো টিউলিপ, গেল বুঝি তার সাধনার ধন। কর্নেলিয়াসের ভাবভঙ্গি দেখে প্রহরী দুজন দুপাশ থেকে গ্রাইফাসকে আগলে রেখেছে, কয়েদি যাতে আচমকা গ্রাইফাসকে আক্রমণ করতে না পারে। গ্রাইফাস মাটি ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছে কর্নেলিয়াসের 7 রাজার ধন এক মানিক। কালো টিউলিপের কোটটা টেনে তুলেছে পৈশাচিক উল্লাসে। ছাড়ো ছাড়ো, রেখে দাও,
রেখে দাও, তা নইলে আমি। ঝাঁপিয়ে পড়তে যায় কর্নেলিয়াস তিনটে জোয়ানের উপর। এমন সময় জানলার ওধার থেকে অনুচ্চ কাতর আহ্বান এলো তার কানে। কর্নেলিয়াস, লক্ষ্মীটি, গোয়ার তুমি করো না। কি একটা দুর্দৈব আশঙ্কা করে রোজা আজ অসময়ে উপরে উঠেছিল, বাবার সঙ্গে দেখা হয়ে যাওয়ার ঝুঁকি মাথায় নিয়েও। উপরে উঠে এসে দেখে তার আশঙ্কা সত্যে পরিণত হতে বসেছে। টিউলিপের কোট তার বাবার আঙুলের ভিতর পিষ্ট হচ্ছে, রস গড়িয়ে পড়ছে তা থেকে। আর ক্রোধে নৈরাশ্যে প্রায় উন্মাদ কর্নেলিয়াস হিতাহিত চিন্তা বিসর্জন দিয়ে প্রহরীদের সঙ্গে জুড়ে দিয়েছে অসমান যুদ্ধ। সে ডেকে উঠল পিছন থেকে, কর্নেলিয়াস, গোয়ার তুমি করো না। হায়, এ গোয়ার তুমিতে যে প্রাণদণ্ড হতে পারে। কয়েদির পক্ষে কারা প্রহরীকে আক্রমণ যে সাংঘাতিক অপরাধ। আগুনে জল পড়ল। কর্নেলিয়াস বুঝল যে ধৈর্যচ্যুত হলে বিপদ তারই। সে এক পা পিছিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। আর তার অসহায় ক্রোধকে ব্যঙ্গ করবার জন্যই যেন গ্রাইফাসের হাত থেকে কোটটাকে মাটিতে ফেলে দিয়ে ভারী বুট দিয়ে সেটাকে মারিয়ে চটকে থেতো করে ফেলল একেবারে। কর্নেলিয়াসের দুচক্ষু দিয়ে রক্ত ছুটে বেরুবে যেন। মুষ্টিবদ্ধ দুই হাতের নখ হাতের মাংসের ভিতর গভীরভাবে ঢুকে গিয়েছে, সেখান থেকেও রক্ত বেরুবার মতো অবস্থা। কর্নেলিয়াসের প্রতি রোজার কাতর আবেদন উত্তেজিত গ্রাইফাসের কানে যায়নি। কানে গেল এইবার রোজার দ্বিতীয় উক্তি। সে নিজেই তার লক্ষ্য। ছি ছি বাবা, একটা সামান্য টিউলিপের কোড় নিয়ে তুমি একই ছেলে মানুষই করছো, চলে এসো বাইরে। গ্রাইফাস খেকিয়ে উঠল, কোটটা সামান্য হতে পারে, কিন্তু আইন ভঙ্গটা তো সামান্য নয়। এ হাড়ির কানা ওকে এনে দিল কে? নিশ্চয়ই ওর প্রিয় বন্ধু খোদ শয়তান। তা নইলে লিভেস্টিন দুর্গের 4 তলায় নির্জন কারাকক্ষে টিউলিপের চাষ। এতে যদি শয়তানের যোগসাজশ না থাকে তাহলে আমি কি বলেছি? হাড়ির কানাটা হাতে নিয়ে সে বীর দর্পে বেরিয়ে গেল কারাত কক্ষ থেকে। দরজায় পড়ল ডবল তালা, আর জানলার করাতের ফাঁক দিয়ে রোজার দুখানি হাত এসে কর্নেলিয়াসের তপ্ত ললাটে ছুঁয়ে দিল সান্ত্বনার কোমল পরশ। ভয় কি বন্ধু? এখনও তো আরও 2টি কোড রয়েছে, এবার আমরা আরও সাবধান হব। ভাগ্যিস একসঙ্গে সব কয়টি কোড আমরা বসাইনি। সেদিন রাত্রে গ্রাইফাস বাহাদুরি নিচ্ছে বন্ধু জেকবের কাছে সালঙ্কারের সকালের ঘটনা বর্ণনা করে। জেকব গিলছে তার কথা। হাড়ি কানাটা সে ফেলে দেয়নি, বামাল নিজের ঘরেই এনে রেখেছে বন্ধুকে তাক লাগিয়ে দেবার জন্য। ওই হাঁড়ি ছিল ওর ঘরে, ওতে আছে কি? উত্তেজনায় তার গলা কাঁপছে। ছিল টিউলিপের কোট ছিল। ছোকরা শখ দেখো না, জেলখানায় বসেও উনি ফুলের চাষ করবেন। টিউলিপের কোট ছিল? দেখি কী রকম কোট, দেখি। গলা দিয়ে কথা বার হচ্ছে না জেকবের। সে কি আর আছে, আমি জুতোর তলায় থেঁতলে দিয়েছি সে কোট। কি বললে? বাঘ ডেকে উঠল যেন একটা। জেকব গর্জে উঠল, কোট থেঁতলে দিয়েছ? সে বুঝি গলা টিপে ধরে গ্রাইফাসের। গ্রাইফাস তার প্রচণ্ড ক্রোধ দেখে অবাক হয়ে গেল। দ্বিধার সঙ্গে বলল, টিউলিপের কোট এমন কি দামি জিনিস তা তো জানি না বাপু। তোমার দরকার থাকে তো বলো, আমি বাজার থেকে 1000টা কিনে এনে দিচ্ছি তোমাকে। জেকব আর কি বলবে? তার ক্ষোভ কর্নেলিয়াসের চেয়ে কম নয়, কারণ ওই কোর থেকে ফুল ফুটলে তার ফল ভাগী হতো জেকবই। জেকবের এইরকম দৃঢ় ধারণা। সে শুধু হতাশভাবে একবার বলল, 3টি কোড়ই পিষে ফেলেছ? অবাক হয়ে গ্রাইফাস বলল, 3টি না তো, মাত্র একটাই ছিল। তুমি 3টির কথা বলছো কেন? জেকব দাঁতে জিভ কাটল। বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। খাওয়ার টেবিলের এক কোণে যে রোজাও বসে আছে তা গ্রাইফাস বা জেকব কারোরই খেয়াল ছিল না। জেকবের উত্তেজনা এবং নৈরাশ্য রোজা ভালো করেই লক্ষ্য করল। তার আগের বিশ্বাস আরও বদ্ধমূল হলো। জেকব টিউলিপের জন্যই এখানে এসে তার বাবার কাঁধে ভর করেছে এবং কর্নেলিয়াসের ঘরে তল্লাশি চালাবার জন্য সেই তার বাবাকে উস্কে দিয়েছে। রাত্রের সব কথাই সে কর্নেলিয়াসকে বলল। 3টে করেই কোট থেকে থাকে, একথা জেকব জানে। টিউলিপের কোর গ্রাইফাস নষ্ট করে ফেলেছে একথা শুনে জেকব ক্ষেপে গিয়েছিল গ্রাইফাসের উপর। এসব শুনে একটাই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, কিংবা অন্যভাবে ঘুরিয়ে বলা যায় যে সিদ্ধান্ত নানা কার্যকারণ বিবেচনা করে ইতিপূর্বেই করেছে কর্নেলিয়াস, তা আরও বদ্ধমূল হলো আজকের এই ঘটনার কথা শুনে। সে সিদ্ধান্ত এই যে যেন তেন প্রকারেণ এই জেকব নামধারী ব্যক্তিটিও কর্নেলিয়াসের কালো টিউলিপের সকল বৃত্তান্তই জেনেছে এবং জানবার পরে কোনো বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে পাকাপাকিভাবে এসে শিকড় গেড়ে বসেছে এই লিভেস্টিন কারাদুর্গে। সে উদ্দেশ্য যে কী হতে পারে তা কল্পনা করতেই শিউরে উঠল কর্নেলিয়াস। নিশ্চয়ই তার উদ্দেশ্য চুরি। কালো টিউলিপ সে চুরি করবে ওই নরাধম জেকব। লক্ষ্যগিল্লার পুরস্কার সে আত্মসাৎ করবার জন্য হাত বাড়িয়েছে। আবিষ্কারের কষ্ট একটু সহ্য না করে
ইতিহাসে সে নিজের নাম লিপিবদ্ধ করতে চাইছে কালো টিউলিপের আবিষ্কর্তা বলে। এ হেন প্রবঞ্চককে গুলি করে মারলে দোষ কি? কিন্তু হায় রে, কে করে গুলি? যে প্রকৃত আবিষ্কারক সে বিনা দোষে কারারুদ্ধ আজ। তুচ্ছ জীব গ্রাইফাস তাকে অপমান করে, তার যত্ন লালিত টিউলিপ শিশুকে পায়ের তলায় পিষে মারে। এ দুদিনে তার পাশে এসে দাঁড়িয়েছে যে স্বর্গদূতী, সেও যে প্রায় তারই মতো অসহায়। মাথার উপরে বর্বর পিতা একটা, চারপাশে বিরুদ্ধ পরিবেশ, অসহায়া সংসার অনভিজ্ঞা সরলা বালিকা, রোজার দ্বারা কতটুকু সাহায্য হতে পারে তার? বেপরোয়া দস্যু ওই জেকবের আক্রমণ থেকে কর্নেলিয়াসকে রক্ষা করবার কোনো সামর্থ্যই তো তার নেই। তবু রোজা ভিন্ন কর্নেলিয়াসের কেউ নেই। কোনো ব্যক্তি যেমন করে তৃণখণ্ডকে আঁকড়ে ধরে, রোজাকে তেমনি করেই আঁকড়ে ধরতে চাইছে কর্নেলিয়াস। রোজাও পরোন্মুখ নয়, প্রিয় বন্ধুর মনোযোগ আকর্ষণ করবার জন্য, তার পথের কণ্টক দূর করবার জন্য যে কোনো কিছু হাসি মুখে বরণ করে নিতে রাজি। কর্নেলিয়াস শুধু বলে দিক কী করলে কার্যোদ্ধার হবে। রাত্রে দুজনে নিম্নস্বরে পরামর্শ করছে আবার। 3টি মহামূল্য কোরের একটি বিনষ্ট হয়েছে, তবু 2টি এখনও আছে। একেবারে নৈরাশ্যে ভেঙে পড়বার মতো অবস্থায় এখনও হয়নি। সাবধানতার দরকার, খুবই দরকার, কিন্তু নিরুদ্যম হয়ে বসে থাকবার প্রশ্নই ওঠে না। কর্নেলিয়াস বলেছে, বাগান নিরাপদ নয়, আমার এই কক্ষ তো নিরাপদ নয়ই। বাকি রইল শুধু একটি জায়গা, তোমার ঘর। আমার ঘর? রোজা সোৎসায় বলে উঠল, ঠিক আমার ঘর। সেখানে তো কারো প্রবেশের অধিকার নেই, আমি সর্বদা তালা বন্ধ করে রাখবো ঘরে। তাছাড়া গতি নেই। তুমি কালই তোমার ঘরে একটি টব এনে তোলো, সকলের অলক্ষ্যে। তাতে মাটি এনে ভরো বাগান থেকে, সার মেশানো তৈরি মাটি। তারপর ভগবানের নাম করে টিউলিপের কোর বসাও। নিষ্পাপ আমরা, ভগবান কি মুখ তুলে চাইবেন না আমাদের উপর? সে রাত্রে অনেক কিছু উপদেশ নির্দেশ রোজাকে দিল কর্নেলিয়াস। পরের দিন সকালেই রোজা একটি চীনামাটির গামলা রান্নাঘর থেকে এনে তুলল নিজের ঘরে, জেকব তার যাবার ঘরে এসে ঢুকবার আগেই। তারপর প্রতি সন্ধ্যায় কর্নেলিয়াসের কাছে যাওয়ার আগেই এক এক মুঠি করে মাটি বাগান থেকে এনে সেই গামলায় ফেলতে লাগলো। কারাদুর্গের শান্তিরা আছে, গ্রাইফাসের দাসী আছে, কেউ যেন জানতে না পারে রোজার মাটি নেওয়ার কথা। অবশেষে রোজা একদিন চীনামাটির গামলায় দ্বিতীয় কোটটি বসিয়ে দিল। তারপর থেকে কর্নেলিয়াসের হলো এক অসহ্য যাতনা। প্রতি মুহূর্তে মনে হয় কি জানি তার টিউলিপের শাবক কতখানি পরিণতি লাভ করলো এতক্ষণে। প্রথম কোটটি বসানো হয়েছিল তার নিজের ঘরে, সর্বদা সে লক্ষ্য রাখতে পারত তার উপরে। এবারকার ব্যাপার আলাদা। তার সবচেয়ে প্রিয় বস্তু চোখের আড়ালে বাড়ছে শত্রুর সেন দৃষ্টির নিচেই। কি জানি কখন সেই সেন চঞ্চুঘাতে তার পরমায়ু শেষ করে দেয়, এই তার প্রতি মুহূর্তের দুশ্চিন্তা। রোজা আসে রাত্রে মাত্র 1 ঘন্টার জন্য। কতক্ষণ সে থাকে, একমাত্র কথা কর্নেলিয়াসের মুখে টিউলিপ কতটা বাড়ল। শেষ পর্যন্ত এইরকম দাঁড়ালো যে রোজাকে সে আর পুরো 1 ঘন্টা বসতেও দেয় না তার কাছে। ঘরে সে তালা বন্ধ করে এসেছে তা ঠিক, কিন্তু তালা ভেঙেও তো চোর ঢুকতে পারে। জেকব যে সুযোগ পেলেই তার কোটটি চুরি করবে তাতে সন্দেহ নেই তার। সে সুযোগ তার করে নেবার মতো দুষ্টবুদ্ধির অভাব হবে না জেকবের। এইবার তুমি যাও রোজা, কি জানি এতক্ষণ ওখানে কি হচ্ছে। এতে কিন্তু হিতে বিপরীত হলো অন্য দিক দিয়ে। রোজা ব্যথিত হলো। সে দেখল টিউলিপের উপরই কর্নেলিয়াসের মন পড়ে আছে। সে মনে রোজার কোনো স্থান নেই। তার উপর যেটুকু দরদ কর্নেলিয়াস দেখায় সে শুধু টিউলিপকে ফোটানোর প্রয়োজনে। একটা ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো। অভিমান হলো রোজার। শুধু টিউলিপটির কুশল বার্তাই যখন কর্নেলিয়াস চায়, তখন রোজা আসবেই বা কেন তার কাছে? মাঝে মাঝে চিঠি লিখে সে খবর তাকে দিলেও তো চলবে। রোজা ইতিমধ্যে লেখাপড়ায় বেশ খানিকটা অগ্রসর হয়ে গিয়েছে। পড়তে সে সবই পারে, হাতের লেখাও খুব সুন্দর, যদিও এখনও হয়নি, তবু সে লেখা পড়তে কারো অসুবিধা হওয়ার কথা নয়। পরদিন কর্নেলিয়াস অবাক হয়ে গেল। রোজা এলো না তার কাছে। রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত অসহ্য উৎকণ্ঠায় সে মিনিট গুনল। এলো না পাশানি। কি সে যন্ত্রণা বেচারির! একটা কিছু অনর্থ ঘটেছে। অনর্থটা কার উপর দিয়ে ঘটল? রোজার না টিউলিপের? টিউলিপের উপর কোনো বিপদ ঘনিয়ে এসেছে এই চিন্তাতেও তার মাথা ঘুরে যায়, অথচ সেই চিন্তাই তার মাথায় আসে বারবার। কিন্তু একটা কথা তার মাথায় আসে না, বিপদ যদি হয়েছে রোজার আসবার পক্ষে বাধা কোথায়? এসে সে ঘটনাটা খুলে বলে না কেন? সর্বনাশও যদি হয়ে থাকে সেটা খোলাখুলি জানতে পারলে মন তো এত অস্থির হয় না। পরের রাত্রেও এলো না রোজা। রোজা আর আসবে না স্থির করেছে। ফুল ফুটুক, তারপর চিঠি লিখে খবরটা জানিয়ে দেবে। কর্নেলিয়াসের হৃদয়ে দ্বিতীয় স্থান পেয়ে
সন্তুষ্ট নয় রোজা। কর্নেলিয়াস থাক তার ফুল নিয়ে। কর্নেলিয়াসের আছে এলে যে সময়টা কথাবার্তায় ব্যয় হয়ে যেত, এখন সেটা সে লেখাপড়ার পিছনে প্রয়োগ করেছে। নিজে নিজেই দ্রুত অগ্রসর হয়ে যাচ্ছে, অনবরত লিখছে আর লিখছে। ক্রমে তার হস্তাক্ষর সুডৌল সুন্দর হয়ে এলো, সাধনায় কিনা হয়। এমনি সময়, অর্থাৎ পুরো একটি সপ্তাহ এমনিভাবে কাটাবার পরে একদিন খাওয়ার টেবিলে সে আচমকা এক আঘাত পেল। যথারীতি জেকব উপস্থিত আছে টেবিলে, তাকে লক্ষ্য করে গ্রাইফাস বলছে, ওহে বন্ধু, আমার বন্দি সংখ্যা বুঝি একটি কমে যায়। জেকব উদাসীনভাবে বলে, কেন? অন্য কোনো কারাগারে বদলির হুকুম এসেছে বুঝি কারো? কারাগারে বদলি নয়, একেবারে জমালয়ে বদলি। সে টিলি পল্লাহে। ভেবেছিলাম সে আর জীবনে এখান থেকে বেরোতে পারবে না, কিন্তু এখন মনে হচ্ছে আমারই ভুল। শিগগির যাতে বেরোতে পারে তার ফিকির সে বাগিয়ে এনেছে প্রায়। তবে কি জানো, পায়ে হেঁটে সে বেরোবে না, বেরোবে বাক্সবন্দি হয়ে। বাক্স মানে কফিন, সবাধার। এই পর্যন্ত শুনেই রোজার বুকের ভিতরটা হিম হয়ে এসেছে। জ্ঞান লোপ পেতে চাইছে বুঝি, কিন্তু তাহলে তো চলবে না। কোনো মতে জ্ঞানকে ধরে রেখে সে উৎকর্ণ হয়ে শুনতে লাগলো। আজ কয়দিনই কিছু খাচ্ছে না হতো বাকা। খাবার রেখে আসি, যেমন রেখে আসি তেমনই ফিরিয়ে আনতে হয়। এক টুকরো রুটিও দাঁতে কাটে না। আজ 2 দিন বিছানা ছেড়ে ওঠে না, ডাকলেও সাড়া পাই না। হয়ে এসেছে আর কি, আপদ গেলে যে বাঁচি। রোজা কিভাবে যে উঠে এলো টেবিল থেকে তা সে জানে না। ব্যাপারটা সে বুঝতে পেরেছে। টিউলিপের খবর না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যা করতে বসেছে কর্নেলিয়াস। টিউলিপেরই জন্য, রোজার জন্য নয়। তা না হোক রোজার জন্য। কর্নেলিয়াসকে মরতে তো আর সে দিতে পারে না। দুর্জয় অভিমান রোজার, নিজে আর সে যাবে না ওর কাছে। একটা চিঠি, হ্যাঁ, চিঠি লিখে খবরটা দিয়ে দেবে সে, যে খবরের জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। কাগজ কলম নিয়ে সে গোটা গোটা অক্ষরে সুন্দর চিঠিখানা লিখল। সুন্দর, কিন্তু অতি সংক্ষিপ্ত। চিন্তা নেই, তোমার টিউলিপের খবর ভালো। পরদিন সকালে একবার জানলার কাছে এসে বসতেই চোখে পড়ল কর্নেলিয়াসের দোরের নিচে একখানা কাগজ। দুর্বল শরীরেও ছুটে গিয়ে সে ছো মেরে তুলে নিল সেটা। যা আশা করতে পারেনি তাই। রোজা নিজে আসেনি বটে, কিন্তু চিঠি লিখেছে টিউলিপের খবর দিয়ে। সেদিক দিয়ে আপাতত সে নিশ্চিন্ত হলো বটে, কিন্তু রোজার চিঠির অন্তর্নিহিত ব্যঙ্গটি সে ধরে ফেলল, এবং তাতে দুঃখও পেল। রোজা তাহলে ভালোই আছে, সে অসুস্থ নয়, অসন্তুষ্ট। সে নিজের ইচ্ছাতেই আশা বন্ধ করেছে। কর্নেলিয়াস যে ধারণা করেছিল যে গ্রাইফাসই তাকে আটকে রেখেছে, সে ধারণা ভুল তাহলে। কর্নেলিয়াস মরে যাচ্ছে রোজার অদর্শনে, অথচ রোজা, নিষ্ঠুরা রোজা, আসবার পক্ষে বাধা না থাকলেও আশা বন্ধ করেছে। অভিমানিনী নারী এত কঠোরও হতে পারে। রোজাই কাগজ পেন্সিল এনে দিয়েছিল কর্নেলিয়াসকে, তাই দিয়ে সে চিঠি লিখল, টিউলিপের জন্য নয়, তোমার অদর্শনের জন্যই অসুস্থ আমি। গ্রাইফাস শেষবারের মতো দর্শন দিয়ে গিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। এমনি সময় কর্নেলিয়াস তার ছোট্ট চিঠিখানা দরজা দিয়ে গলিয়ে দিল। তারপর সারা রাত্রি সে কান খাড়া করে রইল। কখন রোজা আসে, কখন রোজা আসে? হ্যাঁ, আসবে সে নিশ্চয়ই। চিঠি যখন লিখেছে তখন চিঠির উত্তরের প্রত্যাশাও সে করে বইকে। কিন্তু সারা রাত কান খাড়া করে থেকেও সে না শুনতে পেল রোজার পায়ের ধ্বনি, না শুনতে পেল তার গাউনের খসখসানি। তা না শুনুক। অবসন্ন দেহ যখন ঘুমে অচেতন হয়ে আসছে, সেই মুহূর্তে অতি মৃদু, অতি কোমল একটি ফিসফিস পানি তার কানে এলো। কাল, কাল অর্থাৎ 7 দিন কেটে গিয়ে 8ম দিনে যথাসময়ে, অর্থাৎ রাত 9টায় রোজা এলো। তোমার অসুখ করেছে মিনহিয়ার কর্নেলিয়াস? তা করেছে। যার মনে শান্তি বা দেহে স্বাচ্ছন্দ্য নেই, তার যদি অসুখ করেনি তবে করেছে কার? তুমি খাও না, বিছানা ছেড়ে ওঠো না, সব শুনেছি বাবার কাছে। তাই চিঠি লিখেছিলাম তোমার জিনিসটা সম্বন্ধে, তোমার দুশ্চিন্তা দূর করবার জন্য। আমিও তো উত্তর দিয়েছি তার। আমার চিঠি পাওনি? এবার তো আর বলতে পারো না যে পড়তে জানো না তুমি। তা বলতে পারি না বটে, পড়েছি তোমার চিঠি, তাই এলাম। দেখি তোমাকে ভালো করে তুলবার কোনো উপায় করতে পারি কি না। ভালো করে তোলা? কোনো ভালো খবর যদি এনে থাকো। ভালো খবর মানে তোমার টিউলিপের খবর তো? তা এনেছি সে খবর। রোজার কথায় যেন বরফের শৈত্য। কর্নেলিয়াসের বুকের ভিতরটা পর্যন্ত যেন হিম হয়ে গেল সে কণ্ঠস্বরে। রোজা বলে যাচ্ছে, তুমি তো জানোই দ্বিতীয় কোটটি মাটিতে বসিয়েছি আজ 9 দিন হলো। তা তো জানি, কিন্তু রোদ্দুর হাওয়া কেমন লাগে তোমার ঘরে? আকাশে যখন সূর্য থাকে সারাদিনই রোদ্দুর পায়, কিন্তু কোট থেকে পাতা বেরোলে আমি ওকে জানলায় বসিয়ে রাখবো।
পূব দিকের জানলায় সকালে 8টা থেকে 11টা, তারপর বিকেলে 3টে থেকে 5টা রাখবো পশ্চিমের জানলায়। বাগানের কাজ তো চমৎকার শিখেছ রোজা, কিন্তু আমি ভাবছি টিউলিপের সেবাতেই তোমার সমস্ত সময়টা কাটবে। তা কাটবে, কাটুক তা। আর কোনো মনের কথা মুখে এলো না। 9 দিন মাটির ভিতর রয়েছে, হ্যাঁ, এখনও পাতা বেরোচ্ছে না। কাল পর্যন্ত বেরুবে বলে মনে হয়। রোজা বিদায় নিয়ে গেল বটে, কিন্তু পিছনে রেখে গেল হতভাগ্য বন্দির জন্য অনেকখানি সান্ত্বনা, পরিপূর্ণ আশ্বাস। পরের দিন রোজা এলো অরুণ রাঙা প্রভাতের মতো হাসি মুখে। বেরিয়েছে বেরিয়েছে, সোজা উঠেছে তো, হাউইয়ের মতো সোজা। কতটা উঠল? 2 ইঞ্চি তো বটেই। সাবধান সাবধান, বিপদ চারিদিকে। আমার 7 রাজার ধন এক মানিককে নিয়ে যতদূর সম্ভব সাবধানে থাকবে রোজা। তারপর প্রতিদিনে প্রতি ঘন্টায় টিউলিপ বেড়েই উঠছে, পাতা ছড়াচ্ছে, ফুলের কুড়ি দেখা দিয়েছে, নিত্য সন্ধ্যায় নতুন খবর। কুড়ি দেখা দিয়েছে? কর্নেলিয়াস আনন্দে অধীর। বৃন্তটা নিখুঁত তো, ডাঁটিটা পুষ্ট, ডকাটা সবুজ। সব ঠিক আছে, সব ঠিক আছে। কুড়ি ফুটেছে গো, 2 দিন পরের খবর। রং? কী রং? কাঁপছে উত্তেজনায় কর্নেলিয়াস। গাঢ় বাদামি, বাদামি চেয়ে গাঢ়। গাঢ় মানে? মানে যে কালি দিয়ে তোমাকে চিঠি লিখেছিলাম তার চেয়ে গাঢ় কালো রং। আনন্দের আতিশয্যে পাগলের মতো চিৎকার করে উঠল কর্নেলিয়াস। তারপরেই হঠাৎ চুপ করে গিয়ে আবার বলল, রোজা, স্বর্গের কোনো দেবদূত তোমার সঙ্গে তুলনীয় নয়। বলো কি গো? শোনো রোজা, কুড়ি কি 2-3 দিনের ভিতরেই বিকশিত হবে? কাল যদি না ফোটেও পরশু নিশ্চয়ই ফুটবে। আমি তা দেখতে পাবো না। আমার সাধনা যখন সিদ্ধি লাভ করবে তখন তার সম্মুখে দাঁড়িয়ে দেখবার সৌভাগ্য আমার হবে না। তা সে যাই হোক, কাজের কথা বলি শোনো রোজা। টিউলিপ ফোটা মাত্র তুমি হার্লেমের পুষ্প প্রদর্শনী সমিতির প্রেসিডেন্টকে একখানি পত্র লিখবে। লিখবে যে বহু সাধনার ধন কৃষ্ণ টিউলিপ প্রস্ফুটিত হয়েছে। হার্লেম বহু দূর তা জানি, কিন্তু পয়সা খরচা করলে চিঠি নিয়ে যাওয়ার একটা লোক কি পাবে না তুমি? তা কেন পাবো না? কিন্তু আমি কি বোকা? গোড়াতেই গলত করছি। তোমার হয়তো পয়সা বলতে কিছুই নেই। আছে আছে, আমি জমিয়েছি। 300 গিল্ডার আছে আমার। 300 গিল্ডার? তাহলে রোজা বার্তাবহ নয়, তুমি নিজেই যাও। নিজেই যাব? গেলে ভালোই হয় বোধ হয়, কিন্তু তুমি আবার খাওয়া দাওয়া বন্ধ করে শুকিয়ে থাকবে না তো? সে যা বলেছ। তুমি চলে গেলে আমি অন্ধকার দেখব। না, তোমার যাওয়া হতে পারে না। লোকই পাঠাবার বন্দোবস্ত করো। চিঠিটা জোর দিয়ে লিখতে হবে। প্রেসিডেন্টকে আসতে বলতে হবে লিভেস্টিনে। কালো টিউলিপ, অসাধারণ ব্যাপার এটা। এর জন্য প্রেসিডেন্টকে স্বয়ং আসতে বলার অধিকার আছে আমাদের। বলতে বলতেই হঠাৎ কি যেন কেন উৎসাহ নিভে গেল কর্নেলিয়াসের। সে 1 মিনিট একেবারে নীরব। তারপর ভাঙা গলায় বলে উঠল, কালো টিউলিপ, কালো টিউলিপ করছি, কিন্তু সত্যিই কি কালো টিউলিপ হবে? আমার যেমন বরাত, কুড়িতে কালো দেখাচ্ছে, ভুল নেই। ফুটলে হয়তো দেখা যাবে মাঝে মাঝে অন্য রঙের ফুটকি রয়েছে। তা যদি থাকে তাহলে পুরস্কার পাওয়া যাবে না। ভবিষ্যতে কি হবে জোর করে রোজা বলতে পারে না। সে তো টিউলিপ বিশেষজ্ঞ নয়। এই অবস্থায় যা করা যেতে পারে তাই সে করবে প্রতিশ্রুতি দিল। কি হয় না হয় তুমি সঙ্গে সঙ্গে জানতে পারবে। যদি রাত্রে ফোটে আমি তক্ষুনি তোমাকে বলে যাব, আর যদি দিনে ফোটে আমি কোনো সুযোগে দরজার নিচে এক টুকরো কাগজ রেখে যাব। তাহলে আমার অর্ধেক উদ্বেগ কমে যাবে রোজা। যাও তুমি এইবার ফুলটার খোঁজ নাও। শত্রু ওত পেতে আছে ওই চেকপ। তা ঠিক। তবু চলে যেতে যেতে মনটা বিষণ্ণ হলো রোজার। কর্নেলিয়াসের মন পড়ে আছে তার টিউলিপের উপর। পরের রাত্রে রোজা এলো যেন উঠতে উঠতে। কি 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 হলো? ফুটেছে? না, এখনো ফোটেনি, কিন্তু আজ রাতের ভিতর নিশ্চয়ই ফুটবে। আজ রাতেরই ভিতর ফুটবে তো? কালো রং নিয়ে ফুটবে তো? মিশ কালো। তাহলে তাহলে তোমার বার্তাবহ ঠিক হয়ে আছে। সেই এই লিভেস্টনেরই খেয়ার মাঝি আমার খুব ভক্ত। তাকে বিশ্বাস করা যায় নিশ্চয়ই। তাকে যদি আমি বলি মিউজ নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে, সে তাই করবে। তাহলে ধরো 10 ঘন্টার মতো ওর লাগতে পারে হার্লেম পৌঁছাতে। কাগজ খালি নিয়ে এসো, চিঠিখানা লিখে ফেলি। না, আমি লিখব না, লেখো তুমি। একটা কারাবন্দি কালো টিউলিপ সৃষ্টি করেছে একথা বিশ্বাস করতে অনেকে হয়তো ইতস্তত করবে। চিঠি তুমিই লেখো। তা তো লিখব, কিন্তু প্রেসিডেন্ট যদি আসতে দেরি করেন? অসম্ভব। টিউলিপ সম্বন্ধে যার এত আগ্রহ সে এক মুহূর্তও দেরি করবে না এই খবর পেয়ে। তবু যদি কোনো কারণে 2-1 দিন দেরি হয়ও ক্ষতি হবে না। 2 দিনে ফুল শুকোবে না। একবার এসে প্রেসিডেন্ট দেখে নিন,
একটা চিঠিতে দেখলাম বলে স্বীকৃতি লিখে দিন, ব্যাস আমরা নিশ্চিন্ত। হায়, নিজেরা যদি নিয়ে যেতে পারতাম আমরা দুজন মিলে, কখনো আমার হাতে কখনো তোমার হাতে। তা হবার নয়। নিষ্ঠুর ভবিতব্য আমাকে বন্দি করে রেখেছে। কিন্তু যাক সে কথা। একটি কথা এক মুহূর্তের জন্যও ভুলবে না, প্রেসিডেন্ট এসে দেখবার আগে কেউ যেন কালো টিউলিপ দেখতে না পায়, এক মুহূর্তের জন্যও না। দেখলেই ও গেল, নির্ঘাত চুরি হয়ে যাবে। বলো কি, জেকবের কথা ভুলে গেলে? পৃথিবীতে হাজার হাজার জেকব আছে, সুযোগ পেলে একটা মাত্র গিল্ডারও লোকে চুরি করে, এ তো একেবারে 1,00,000 গিল্ডার। না, এই জিনিস আর চুরি করতে হয় না কারো। আমি পাহারা দিচ্ছি না? দাও দাও, পাহারা দাও। পাহারার শৈথিল্য না হয় একটি মুহূর্তের তরেও। ঠিক সেই মুহূর্তে রোজার শয়নকক্ষে কালো টিউলিপের টবের সামনে মোমের আলো হাতে একটি লোক দাঁড়িয়ে। সেই জেকব ওরফে বক্সটেল। রোজার শয়নকক্ষে এই লোকটা কী করে ঢোকে, কেনই বা ঢোকে? ঢোকে অসৎ মতলবেই, টিউলিপ চুরির জন্যেই। যা ভয় করেছে কর্নেলিয়াস তা অক্ষরে অক্ষরে সত্য। একটা গিল্ডার চুরি করতে পেলে লোকে তাতে দ্বিধা করে না, আর এ তো 1,00,000 গিল্ডারের ব্যাপার। জেকব আশা ছাড়েনি। কোরের খোঁজে বাগানের মাটি হাতড়াতে গিয়ে সে রোজার কাছে জব্দ হয়েছিল যেদিন, সেই দিন থেকে সে চতুর্গুণ সতর্ক হয়ে গিয়েছে। রোজার গতিবিধি লক্ষ্য করেছে সেন দৃষ্টি নিয়ে। প্রথম কোটটা বর্বর গ্রাইফাস নষ্ট করে ফেলল। সেদিন গ্রাইফাসকে খুন করে ফেলবার জন্য বক্সটেলের অদম্য আকাঙ্ক্ষা হয়েছিল। তারপর তারপর যে কর্নেলিয়াস চুপ করে থাকবে না সে বিষয়ে বক্সটেল ছিল নিঃসন্দেহ। তেমন কি থাকতে পারে কেউ আরও দুটো কোর হাতে থাকতে? কোর যে 3টি ছিল একথা আর বক্সটেলকে বলে দিতে হয় না। কেনা জানে যে টিউলিপ চাষি মাত্রই 3টি কোর রাখে, প্রত্যেক নতুন রকম ফুলের। তাহলে দ্বিতীয় কোরটা বসাবেই কর্নেলিয়াস। টিউলিপ বসাবার সময় পার হয়ে যাবার আগেই বসাতে হবে তাকে। আর 2-1 সপ্তাহ বাদে বসানো আর না বসানো সমান হবে, ফুল ফুটবে না গাছে। বসাবে। রোজা আছে কর্নেলিয়াসের হাতের যন্ত্র। রোজাকে নিজে বাধ্য করবার জন্য বক্সটেল প্রথমে ভালোবাসার অভিনয় করেছিল কয়েকদিন, কিন্তু রোজা এমন ঘৃণা ভরে তাকিয়েছে তার দিকে যে বক্সটেল আর বেশি দূর এগুতে সাহস পায়নি ও পথে। অবশ্য গ্রাইফাস এখন পর্যন্ত এই বিশ্বাসে দৃঢ় হয়ে আছে যে জেকব প্রাণ দিয়ে ভালোবাসে তার মেয়েকে, এবং তাকে বিবাহ করবার আশাতেই সে এখানে শিকড় গেড়ে বসে আছে এই কারাগারের ভিতর। এজন্যই জেকবের এত মাতলামোকে সে প্রশ্রয়ের চোখে দেখে। অবশ্য শুধু হাতে জেকব কখনোই আসে না, সেও একটা কারণ। মদ 1 বোতল বা 2 বোতল তার বগলে থাকেই থাকে। হ্যাঁ, রোজা বশীভূত হলে বক্সটেলের কাজ কত যে সোজা হয়ে যেত, তা হয়নি। রোজা বরং উল্টে কর্নেলিয়াসের দিকে ঢলে পড়েছে। রোজাকে দিয়েই কর্নেলিয়াস টিউলিপ উৎপাদনের স্বপ্ন দেখছে। ভালোই, এতে বক্সটেলের সুবিধা ছাড়া অসুবিধা নেই, কারণ গ্রাইফাস যতক্ষণ হাতের ভিতর রয়েছে ততক্ষণ রোজার উপর গোয়েন্দাগিরি করবার সম্পূর্ণ সুযোগ আছে বক্সটেলের। টিউলিপ যদি কখনো জন্মায় বক্সটেল সঙ্গে সঙ্গেই খবর পাবে। কর্নেলিয়াসের নিচের তো কিছু করবার উপায় নেই। নিজের কক্ষে কোর বসানোর পরিণাম হয়েছিল মর্মান্তিক। আবার সে চেষ্টা সে কখনো করবে না। বিশেষত গ্রাইফাস যখন সেই ঘটনার পর থেকে নিয়মিতভাবে মন্দির ঘরে তল্লাশি চালিয়ে যাচ্ছে, একটা নুড়ি পাথর ফেলেই টেনে এনে জেকবকে দেখাচ্ছে। না, রোজাকে দিয়েই চাষ করাচ্ছে কর্নেলিয়াস, কিন্তু কোথায়? বাগানে নয়। রাতের পর রাত বাগানে উৎপেতে থেকে এ বিষয়ে বক্সটেল নিশ্চিন্ত হয়েছে যে বাগানে টিউলিপ উৎপাদনের চেষ্টা রোজা করছে না। বক্সটেলের ভয়েই নিশ্চয়ই। বক্সটেল নিজেকে অভিসম্পাত করে গোড়ার চাল ভুল করার দরুনই ওরা সাবধান হয়ে গেল। তা না হলে বাগানেই টিউলিপ ফুটত। চুরি করা কত যে সহজ হতো। কিন্তু চুরির কথা পরে, আগে জানা দরকার ঠিক কোন জায়গায় কিভাবে কোরটি বসিয়েছে রোজা। রোজা রোজ সন্ধ্যের পর বাগানে একবার যাবেই। কেন যায় বাগানে রোজা? এ প্রশ্নের উত্তরও রোজার আচরণের ভিতরেই আছে। বাগান থেকে এসে রোজা সোজা উঠে যায় তার নিজের ঘরে। অর্থাৎ বাগান থেকে কোনো একটা জিনিস নিয়ে সে ঘরে রেখে আসে। মাটি ছাড়া এ আর কি হতে পারে? মাটি, মাটি। টিউলিপ বসাবার উপযুক্ত সার মাটি। তাহলে অবশ্যই নিজের ঘরেই কোর বসিয়েছে রোজা। তাহলে তো লক্ষ্য রাখতে হয় রোজার ঘরের উপর। লিভেস্টিন কারাদুর্গে যে অংশে গ্রাইফাসের বাসস্থান, ঠিক তার নিচেই সদর রাস্তা, আর সেই রাস্তার উল্টো দিকে একটা বড় হোটেল বাড়ি। সেই বাড়িতে গিয়ে একখানা ঘর চাইল বক্সটেল। তার ভাগ্য ভালো, রাস্তার দিকেই ঘর মিলে গেল একখানা, এবং রোজার ঘরের ঠিক সামনাসামনি। কথায় বলে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে অনেক সময়। ঠিক সেই ব্যাপারই ঘটল বক্সটেল আর বেয়ার্লি জীবনে। ডট শহরের বাসগৃহে নিজের উদ্যানে বা নিজের ঘরে বসে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বেয়ার্লি, আর দেওয়ালের মাথায়
সাইকামোর ঝাড়ের আড়াল থেকে তার প্রতিটি কাজের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এক গোয়েন্দা টেলিস্কোপের সাহায্যে। সেই একই ঘটনা, কেবল তার সংঘটিত হচ্ছে দৃশ্যান্তরে। ডার্টের বদলে লিভেস্টিন, পৈতৃক বাসগৃহের বদলে কারাদুর্গ। বেয়ালি নিজে অবস্থা চক্রে নিষ্ক্রিয়, তার প্রতিনিধিত্ব করছে সুন্দরী রোজা। উদ্যম বা আন্তরিকতায় রোজা কম যায় না বেয়ালির চেয়ে, কারণ বেয়ালি নিজেকে যা ভালোবাসত সেদিনে, তার চেয়ে রোজা আজ বেয়ালিকে ভালোবাসে তার চেয়ে বেশি। চোখে টেলিস্কোপ লাগিয়ে বক্সটেল ওরফে জেকব দৃষ্টি সন্ধান করে বসে হোটেলের জানলায়। অনতি পরিসর রাজপথ, তার ওপারেই লিভেস্টিনের দ্বিতলে কারাধ্যক্ষের বসতি মহল। তার একখানি ঘরে রোজা আর তার টিউলিপের টপটি চিনে বার করতে বক্সটেলের দেরি হলো না। রোজার এত যত্ন, ওই যে চীনামাটির গামলাটার উপরে ওতে টিউলিপের কোর বসানো রয়েছে, এ কথা হলপ করে বলতে পারে বক্সটেল। বক্সটেল নড়ে না জানলা থেকে। রাত্রে ছাড়া গ্রাইফাসের আড্ডায় আসে না। সেখানে আসে এক একবার, শুধু গ্রাইফাসের যাতে তার উপর সন্দেহ না হয় সেই জন্য। একেবারে আসা বন্ধ করে দিলে লোকটা ভাববে রোজাকে বিবাহ করবার মতলব সে ত্যাগ করেছে। পরে প্রয়োজন হলেও জেকবকে আর দুর্গে ঢুকতে না দিতে পারে গ্রাইফাস। তাহলে তো সমূহ বিপদ, কারণ টিউলিপ যদি ফোটে, ফুটবে ওই লিভেস্টিনের চার প্রাচীরের অভ্যন্তরেই। বক্সটেল তার দূরবীন ধরে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেন দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে চীনামাটির গামলাটির ওপর। রোজার কি যত্ন তার উপরে! রক্ত মাংসের শিশুর উপরেও বেগম জননী অত স্নেহ বর্ষণ করতে পারে না বুঝি। সকালে যেই রৌদ্র উঠল, রোজা গামলাটি বার করে দিল পূবের জানলায়। বেলা 8টা থেকে বেলা 11টা। রোদ যদি দৈবাত খুব চড়া হলো কোনো দিন, 11টার আগেই গামলা অন্তর্ধান করলো ঘরের ভিতরকার শীতলতায়। গামলার পরিপূর্ণ বিশ্রাম তারপর 3টে পর্যন্ত। 3টের সময় সে আবার দেখা দিল পশ্চিমের বাতায়নে। বিকেলে পড়ন্ত রোদে আরও 2 ঘন্টা সে আরাম করবে। বেলা 5টায় গামলা আবার ঘরের ভিতর প্রবেশ করলো, রাত্রির অন্ধকারে জীবনী শক্তিতে তাজা করে তুলবার জন্য। রোজা কোর বসাবার 3 দিন পরেই বক্সটেল ঘাঁটি গেড়েছে হোটেলের জানলায়। তারপর 4 দিন গেল। আজ টেলিস্কোপ বাগিয়ে ধরতেই বুকের ভিতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল তরাক করে। উঠেছে, ওই যে উঠেছে। খুব ঠাহর করে না দেখলে চোখ ধরে না, কিন্তু চারা বেরিয়েছে, তাতে ভুল নেই। খুব বেশি বাড়েনি, 1-2 ইঞ্চি হয়েছে। বেশ দেখতে পাচ্ছে সবুজ একটি ডাঁটা, তার মাথায় বর্ষার ফলার মতো গুটি 3 খুদে পাতা। এই তো টিউলিপ না হয়ে তো যায় না। বক্সটেল মনে মনে ঠিকই জানে যোগামলায় টিউলিপ ছাড়া আর কিছু থাকতেই পারে না, কিন্তু মনে মনে জানা এক কথা আর নিজের চোখে দেখা আর এক কথা। আজ নিশ্চিন্ত হলো। যুগপৎ নিশ্চিন্ত এবং ব্যস্ত হয়ে উঠল বক্সটেল। নিশ্চিন্ত কারণ সব সংশয়ে নিরসন করে দিয়ে কালো টিউলিপ ওই অবশেষে ফুটতে যাচ্ছে। ব্যস্ত কারণ কল্পনার দিন পার হয়ে গিয়েছে, এখন কোমর এঁটে কাজে নামতে হবে। টিউলিপ হস্তগত করতে হবে। চুরি প্রয়োজন হলে তাও করতে হবে বই কি। চুরির হাতে ঘড়ি তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে। ডটে বেয়ালির বাগানে টিউলিপের কোর হাতড়ানো, দোতলার ঘরে মই লাগিয়ে ওঠা রাত্রির অন্ধকারে, লিভেস্টিনে এসে রোজার বাগানেও কোরের জন্য মাটি হাটকানো, এসব কাজ চোর ছাড়া আর কে করে? তবে এতদিনকার চুরির প্রয়াসগুলো ব্যর্থ হয়েছে, এবার আর ব্যর্থ হবে না আশা করা যায়, কারণ কাঙ্ক্ষিত বস্তুটাই এবারে আর খুঁজে বেড়াতে হবে না। ওই যে সম্মুখেই দেখা যায়, রাস্তার ওপারে রোজার ঘরে জানলায়। রোজ সন্ধ্যায় গ্রাইফাসের সঙ্গে সান্ধ্যভোজনে সে মিলিত হয়। কড়া মদ নিয়ে যায় এবং দরাজ হাতে পরিবেশন করে গ্রাইফাসকে। ফলে গ্রাইফাস অচিরেই পড়ে অজ্ঞান হয়ে এবং রোজা তাকে শুইয়ে দেয় তার শয্যায়। রোজারও এতে সুবিধা, তাই জেকবের। বক্সটেলকে সে তো জানে জেকব বলেই। এই কারসাজি সে দেখেও দেখে না। গ্রাইফাস ঘুমিয়ে পড়লে তবেই না রোজা নিশ্চিন্ত মনে উপরে উঠে যেতে পারে বন্দিশালায়। সেখানে যে কর্নেলিয়াস তৃষিত নয়নে তার আশাপথ চেয়ে বসে আছে। জেকব আগে আগে এই সময়টা বাগানে ঘুরত, কারণ তার আশা ছিল যে রোজা বাগানেই টিউলিপের কোর বসাবে। বাগানে ঘুরত, কাজেই রোজার গতিবিধির ওপর লক্ষ্য সে রাখেনি। লক্ষ্য রাখবার দরকার আছে এমনও অনুভব করেনি। কিন্তু এখন জেকব সচক্ষে দেখেছে টিউলিপ ফুটেছে রোজার বাগানে নয়, রোজার শয়নকক্ষে। এই অবস্থায় রোজার তো সারাক্ষণ সেই শয়নকক্ষেই থাকার কথা, কিন্তু তার সে থাকে কই? ঘরের দরজায় আড়ি পাততে গিয়ে জেকব দেখেছে দরজায় বাইরে থেকে তালা বন্ধ। রোজা গেল কোথায় তাহলে? পরের দিন সে সতর্ক রইল। গ্রাইফাসকে শয্যায় পৌঁছে দিয়েই রোজা নিজের ঘরে গেল বটে, কিন্তু পরক্ষণেই বেরিয়ে এসে তালা বন্ধ করলো দরজায়। জেকব লক্ষ্য রেখেছে। ঘরের তালা বন্ধ করেই সিঁড়ি বেয়ে উপরে উঠল রোজা। জেকব পিছনেই আছে, পা টিপে টিপে উপরে উঠল।
কর্নেলিয়াসের ঘরের জানলায় বসে পড়েছে রোজা। কথা শোনা যাচ্ছে দুইজনের। জেকব কান খাড়া করে রয়েছে, কিন্তু নিচু গলার কথা শোনা যায় না স্পষ্ট। টিউলিপের কথাই বেশি, অন্য কথাও আছে। কর্নেলিয়াসের সঙ্গে রোজার সম্পর্কটা জেকবের অজ্ঞাত নয়। ইচ্ছে করলে গ্রাইফাসকে বলে দিয়ে এ সম্পর্কের উপর সে জবনিকা টেনে নামাতে পারত, কিন্তু তা সে করেনি। করলে তারই ক্ষতি হবে তা সে বোঝে। কর্নেলিয়াসের সাথে যোগাযোগ না থাকলে রোজা তো টিউলিপ ফোটাবার চেষ্টা করবে না। কর্নেলিয়াসের কোর শুকিয়ে যাবে কর্নেলিয়াসেরই বুকের ভিতর। আজ জেকবের এই সুবুদ্ধির সুফল ফলেছে। টিউলিপ ফুটতে চলেছে। নিজেকে বাহবা দিচ্ছে চক্রী। লক্ষ্য করে দেখলে রোজা সন্ধ্যা 9টা থেকে 10টা পর্যন্ত থাকে কর্নেলিয়াসের কাছে। রোজই থাকে। একদিন, 2 দিন, 3 দিন পরপর লক্ষ্য করে দেখল রোজার সময়ে নড়চড় হয় না। সে স্থির করল যা কিছু করণীয় তা করতে হবে ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই। সে ফিরে এলো নিজের আস্তানায়। দূরবীন চোখে নিয়ে দৃষ্টি নিবদ্ধ করল রোজার ঘরের উপর। 10টাতেই রোজা ফিরেছে। অতঃপর সে কাজে নেমে পড়ল। পরদিন সান্ধ্য ভোজনের টেবিলে সে যথারীতি হাজির। গ্রাইফাস নেশায় বুঁদ হয়ে ঘুমোতে চলে গেল। জেকব তাকিয়ে দেখছে। রোজা নিঃশব্দ পদক্ষেপে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তাও জেকব তাকিয়ে দেখছে। আজ কিন্তু সে আর রোজার পিছনে গেল না। গেল সে রোজার শয়নকক্ষের দরজায়। তালাবন্ধ আছে দরজায়। সে মোম এনেছে সঙ্গে। সে মোম গালিয়ে গালিয়ে তালার ছিদ্রে সে ঢালছে। তারপর ধীরে ধীরে সে বার করে নিচ্ছে ছাঁচটা। তারা নেই, আশঙ্কাও নেই, কারণ রোজা 1 ঘন্টার ভিতর আসছে না। সে রাত্রির মতো ছাঁচ তুলে নিয়েই বিদায় হয়ে গেল জেকব। ফিরে এলো পরদিন রাত্রে। আজ তার হাতে একটা চাবি। সে চাবি তালায় লাগানো মাত্রই দরজা খুলে গেল। রোজার শয়নকক্ষে চোর ঢুকল। এখন কে রক্ষা করে কর্নেলিয়াস ভ্যান বিয়ার্লিকে? কে বাধা দেয় টিউলিপ চোর জেকবকে? ঘরে ঢুকেই দরজার চেপে বন্ধ করলো জেকব। আলো জ্বালল। ঘরখানা লক্ষ্য করলো ভালো করে। রাস্তার ওধার থেকে দূরবীন যুগে এ ঘরের সব কিছুই সে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়েছে আগেই। টিউলিপ কোথায় আছে অনায়াসেই সে খুঁজে বার করল। ওই যে টিউলিপ। ডাঁটি প্রায় 1 ফুট উঁচু হয়েছে। পাতা হয়েছে পুষ্ট। কুড়ি ধরেছে মানানসই আকারের। ফুটতে অন্তত 2 দিন দেরি আছে। তাহলেও তার ভিতরের রং বাইরে ঝিলিক দিচ্ছে এক এক জায়গায়। সে রং যে মিশকালো তা স্পষ্ট দেখা যাচ্ছে। জেকব ওরফে বক্সটেলের শিরায় শিরায় রক্ত ছুটতে লাগলো খড়তর বেগে। কালো টিউলিপ আবিষ্কৃত হয়েছে।